या शुभ्रवस्त्रावृता या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिः देवैः सदा वन्दिता सा मां पातु सरस्वती भगवती निःशेषजाड्यापहा। शुक्लां ब्रह्मविचारसारपरमा आद्यां जगद्व्यापिनीं वीणापुस्तकधारिणीम् अभयदां जाड्यान्धकारापहाम्। हस्ते स्फाटिकमालिकां विदधतीं पद्मासने संस्थितां वन्दे तां परमेश्वरीं भगवतीं बुद्धिप्रदां शारदाम्। নমস্কার, সুপ্রভাত। সকলকে নতুন বছরের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আমরা শুরু করছি অবজারভেশন অফ স্টুডেন্ট উইকের দ্বিতীয় দিনের কর্মসূচি। আগামী দিনের দেশের ভবিষ্যৎ তথা কাণ্ডারি আমাদের প্রিয় ছাত্রছাত্রী। ছাত্রছাত্রীদের কল্যাণ ও পড়াশোনার বিশেষ সুযোগ সুবিধা প্রদানের জন্য যে উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তর গ্রহণ করেছে সেটি আমাদের কাছে সমাদৃত। আজকে এই বিশেষ অনলাইন প্রোগ্রামে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রদ্ধেয় ডক্টর মানবেন্দ্র সাহু মহোদয়। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ আলোচনা সভার প্রধান বক্তা ডক্টর বুদ্ধ বাহাদুর লামা স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিকিম সেন্ট্রাল ইউনিভার্সিটি, সিকিম। উপস্থিত আছেন বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের আইকিউএসসি কোঅর্ডিনেটর এবং ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর শান্তনু বাসু মহাশয়। উপস্থিত আছেন বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আমার সহকর্মী, শিক্ষাকর্মী এবং সর্বোপরি আমাদের প্রিয় ছাত্রছাত্রী। আমরা সবাই বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগতম। আজকের এই অনুষ্ঠানে প্রথমে আমি অনুরোধ করছি বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের আইকিউএসসি কোঅর্ডিনেটর এবং ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডক্টর শান্তনু বাসু মহাশয়কে ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। নমস্কার, নিশ্চয়ই তোমরা আমার কথা শুনতে পাচ্ছ। তো প্রথমে উপস্থিত সবাইকে আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বুদ্ধ বাহাদুর লামা স্যার, সিকিম সেন্ট্রাল ইউনিভার্সিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর মানবেন্দ্র সাহা মহাশয়, আজকে অনুষ্ঠানের আম্পায়ার স্বাগতা এবং আর বাকি আমার প্রিয় অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীবৃন্দ। প্রথম কথা এটা বলে রাখি, আজকে হচ্ছে আমাদের স্টুডেন্ট উইকের দ্বিতীয় দিন। আমরা প্রথম দুদিনের অনুষ্ঠানটা অনলাইন করছি, কালকের থেকে কলেজ খুললে যেটা আমরা জানি হবে, সেক্ষেত্রে আমরা অফলাইনে প্রোগ্রামটা করব। প্রথম দিনের অনুষ্ঠান কালকে হয়েছে, আজকে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। আমরা প্রথম দুদিন স্টুডেন্টদের উপরে অনেক নির্ভরশীল, কারণ স্টুডেন্টদের এক্সটেম্পো স্পিচ কালকে হয়েছে, আজকেও হবে। যদিও আজকে আমাদের একজন বক্তাও আছেন যিনি স্টুডেন্ট উইক সম্বন্ধে আলোকপাত করবেন। তা আমার কালকে অনুষ্ঠানতে দু একটা কথা মনে হচ্ছে, দু একটা কথা একটু বলবো। প্রথম কথা যেটা মনে হলো, কালকে অনুষ্ঠান ছিল এক্সটেম্পোর স্পিচ। এক্সটেম্পোর স্পিচটা যেটা বাংলা করলে দাঁড়ায় তাৎক্ষণিক বক্তৃতা। তো আমরা আমাদের ছেলে মেয়েদের একটু আগের থেকেই বিষয়গুলো দিয়েছিলাম, কিন্তু আমার মনে হলো ছেলেমেয়েরা যখন বক্তৃতাগুলো দিচ্ছিল তা যদি একটু ভিডিও অন করতো তাহলে ভালো হতো। আর
আমার মনে হয় 5-7 মিনিটের ভিডিও ওনারা করতেই পারে, ডাটাতে খুব একটা অসুবিধা হবে না। আর যতটা সম্ভব না দেখে বললেই ভালো হয়। ওটা বক্তৃতা তো, ঠিক দেখে বলাটা তাৎক্ষণিক বক্তৃতা ঠিক বোধহয় আঙ্গিকের মধ্যে পড়ে না। আমি আমাদের ছেলে মেয়েদের লিমিটেশন জানি, সীমাবদ্ধতা জানি, সেটা মাথায় রেখেই এটা বললাম। নিশ্চয়ই ভবিষ্যতে ওরা এরকম বক্তৃতা দেবে, সুতরাং এখন থেকে প্রস্তুত হয় ভালো। এর চেয়ে ভালো আর প্ল্যাটফর্ম পাবে কোথায়? কলেজ যেটা ওদেরকে দিয়েছে, শুধুমাত্র সেটা ওরা সেটা ব্যবহার করুক। আর একটা কথা আমি বলতে পারি, কালকে অনুষ্ঠান দেখে নিশ্চয়ই আজকে আমি সেটা ভুল প্রমাণিত হব, সেটা কালকে অনুষ্ঠান দেখলাম একটা বিশেষ বিভাগ বা দুটো বিভাগ থেকে বেশি ছাত্রছাত্রী প্রতিনিধিত্ব করেছে। আমার মনে হয় কলেজে তো বিভিন্ন বিভাগ বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়, যদি এটা সামগ্রিক প্রতিনিধিত্ব হতো তাহলে বোধহয় সেটা ভালো হতো। আমি জানি এটার ক্ষেত্রেও কারণটা হচ্ছে যে আমাদের খুব তাড়াহুড়ো করে অনুষ্ঠান করতে হয়েছে। যারা অনুষ্ঠানের সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল তারা তাদের ছাত্রছাত্রীকে অনুষ্ঠান মঞ্চে আনতে পেরেছেন। বাকিদের হয়তো পরবর্তীকালে অফলাইনে হয়তো আমরা দেখবো অন্য ডিপার্টমেন্টের একই রকম প্রতিনিধিত্ব দেখবো, সেটাই আশা করি, কারণ কলেজে তো 18টা ডিপার্টমেন্ট নিয়ে। তো আমি আশা করব যে পরবর্তী যে অনুষ্ঠানগুলো হবে, বিশেষ করে অফলাইনে, সেখানে সব কলেজের সব 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 বিভাগের ছাত্রছাত্রীরা সামগ্রিক উপস্থিত থাকবে। এবং আমি আশা করব যে এটা বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় কলেজীয় অনুষ্ঠান ইন অল সেন্স অফ দ্য টার্ম যেন এটা হতে পারে। আর একটা কথা বলি, অনুষ্ঠানে যারা পরিচালনা যিনি করছেন, কালকে যিনি করেছেন আজকে যিনি করছেন, আহ তারা এত শর্ট নোটিসে অনুষ্ঠানটা তাদের পরিচালনা করতে হয়েছে, তাদেরকে এবং এই স্টুডেন্ট উইক প্রোগ্রামে যারা বিভিন্নভাবে যুক্ত আছেন, কমিটিতে যারা বিভিন্ন যুক্ত আছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। তারা যেভাবে এই অনুষ্ঠানটা এই মানে কয়েক ঘন্টার নোটিসে বলতে পারি, তারা এটা পরিচালনা করলেন। এবং মোটামুটি কালকে অনুষ্ঠান থেকে আমি বলতে পারি যথেষ্ট সফল হয়েছে। আজকের অনুষ্ঠানও আরম্ভ থেকে বুঝতে পারছি এটা সফল হবে। মর্নিং শোজ দ্য ডে, মর্নিং খুবই ভালো। তো আমি আশা করি, এবং আজকে আমাদের মধ্যে বুদ্ধদেব স্যার আছেন, ওনার বক্তৃতা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। উনিও নিশ্চয়ই স্টুডেন্ট উইক সম্বন্ধে উনি জানেন। উনি তো সিকিমের, দেখলাম সিকিম সেন্ট্রাল ইউনিভার্সিটি, নিশ্চয়ই পশ্চিমবঙ্গ খবর রাখেন। এবং ছাত্রছাত্রীর স্বার্থে যেসব বিভিন্ন পদক্ষেপ আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তার সম্বন্ধে বেশ কিছু আলোকপাত উনি করবেন, এই আশা রেখে আর আমার এই ছোট্ট বক্তৃতা এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ জানাই ইংলিশ ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান এবং আমাদের বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের আইকিউএসসি কোঅর্ডিনেটর স্যারকে। আমি এরপর অনুরোধ করছি দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর অসীম কুমার মণ্ডল মহাশয়কে আজকের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার জন্য। গুড মর্নিং। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। Respected Principal Sir, our honorable guest, Lama Sir, IQAC Coordinator, my dear colleagues, and dear students, all of you wish a very happy New Year 2022. পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশিকা এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে নির্দেশিকা, সেটা মেনে আমাদের বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে গতকাল থেকে অবজারভেশন স্টুডেন্টস উইক উদযাপন হচ্ছে। আজ তার দ্বিতীয় দিন। আমরা অত্যন্ত আনন্দিত যে এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গ সরকার শুধুমাত্র ছাত্রছাত্রীদের কল্যাণের কথা ভেবে একটা সপ্তাহ উদযাপনের আয়োজন করেছে। সরকারের এই পদক্ষেপকে আমরা আমাদের মিশন মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক সাধুবাদ জানাই। আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকার
ছাত্রছাত্রীদের জন্য, ছাত্রছাত্রীদের কল্যাণের জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি, উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছে। তার মধ্যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আছে সবুজ সাথী প্রকল্প, যা খুবই সমাদৃত হয়েছে সবার কাছে। এর সাথে আছে কন্যাশ্রী প্রকল্প, স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ সহ বিভিন্ন স্কলারশিপ প্রদান এবং অবশ্যই নবতম সংযোজন স্টুডেন্টস ক্রেডিট কার্ড। কিন্তু এইসব যে প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা পেতে গেলে কি কি করতে হবে সে সম্পর্কে অনেকের সম্যক ধারণা নেই। তাই এই অবজারভেশন স্টুডেন্টস উইকে সেই সব প্রকল্পের সুবিধা যাতে ছাত্রছাত্রীরা পেতে পারে এবং প্রকল্পগুলো সম্পর্কে তাদের মনে স্পষ্ট ধারণা গড়ে ওঠে, সে সম্পর্কে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটি আত্মাই অনন্ত সম্ভাবনাময়। আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেও আছে প্রভূত সম্ভাবনা। তাদের সেই সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করা, তাদের সৃজনশীলতাকে প্রকাশিত করা, এটা আমাদের লক্ষ্য। তার জন্য ছাত্রছাত্রীদের প্রতিভাকে প্রকাশিত করার প্রচেষ্টা আমরা এই সপ্তাহব্যাপী কর্মযজ্ঞে আমরা গ্রহণ করেছি, যার গতদিন যার উদ্বোধনী সভাতে ছাত্রছাত্রীদের তাৎক্ষণিক বক্তব্য রাখার ব্যবস্থা করা হয়েছিল। আজও আজকের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ের উপরে, আমাদের নির্ধারিত বিভিন্ন বিষয়ের উপর তাৎক্ষণিক বক্তব্য রাখার ব্যবস্থা আছে। এছাড়াও আমরা এই সপ্তাহব্যাপী যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডে আমরা আয়োজন করেছি বিভিন্ন প্রতিযোগিতা, সঙ্গীত, আবৃত্তি, অঙ্কন, কুইজ, বিতর্ক প্রতিযোগিতার মতো প্রতিযোগিতা আয়োজন করে আমরা ছাত্রছাত্রীদের মধ্যেকার প্রতিভাকে প্রকাশিত করার আমরা প্রচেষ্টা গ্রহণ করেছি। গতকালের উদ্বোধনী সভাতে খুব অল্প সময়ের মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা যেভাবে নিজেদেরকে তৈরি করেছিল, যেভাবে তাদের বক্তব্যকে উপস্থাপন করেছে, যদিও একটু আগে শুনলাম, হ্যাঁ এটা ঠিক যে যদি ভিডিও অন করে ছাত্রছাত্রীরা সেই বিষয়গুলো প্রেজেন্ট করতো তাহলে আরো মনোজ্ঞ হতো। তবুও যেভাবে তারা অল্প সময়ের ব্যবধানে করেছে তাতে তারা আমাকে মুগ্ধ করেছে। তাদের বক্তব্যের মধ্যে প্রাঞ্জলতা ছিল। আমি আশা করব আজকের যে সমস্ত ছাত্রছাত্রী তাৎক্ষণিক বক্তব্য রাখবে, তারাও তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমাদেরকে চমৎকৃত করবে। শেষ কথা বলার আগে ছাত্রছাত্রীদের বলবো যে তোমাদের মধ্যে যে অনন্ত সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে তোমরা প্রকাশিত করো, তোমরা প্রকট করো, তোমরা প্রস্ফুটিত করো। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, অল পাওয়ার ইজ উইদিন ইউ,
ইউ ক্যান ডু এনিথিং অ্যান্ড এভরিথিং। তোমাদের মধ্যে অনন্ত সম্ভাবনা আছে, অনন্ত শক্তি আছে। সেই শক্তিকে তোমরা জাগ্রত করো, সেই শক্তিকে তোমরা বিকশিত করো, তোমরা সবকিছুই করতে পারবে। তোমাদের মধ্যেকার অন্তর্নিহিত যে শক্তি, সেই শক্তির জাগরণ ঘটুক। তোমাদের কল্যাণ হোক, তোমাদের শুভ হোক। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং হার্দিক অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ জানাই বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ডক্টর অসীম কুমার মণ্ডল মহাশয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য। আমি অনুরোধ করছি বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর মানবেন্দ্র সাহু মহোদয়কে আজকের বিশেষ আলোচনা সভায় প্রধান বক্তার নাম ঘোষণা করার জন্য। ধন্যবাদ। বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর স্বাগতা ভট্টাচার্যকে ধন্যবাদ। প্রথমেই আমরা যে স্টুডেন্টস উইক পালন করছি, আজকে তার দ্বিতীয় দিন। এক সপ্তাহ ব্যাপী আমাদের পালন করা হবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পরামর্শক্রমে এবং পশ্চিমবঙ্গ সরকারের আদেশনামা অনুযায়ী। বর্তমানে আমরা তো একটা ক্রিটিক্যাল কন্ডিশনের মধ্যে চলেছি, সবারই জানা আছে। তার মধ্যে আমরা ঠিকমতো কলেজে ছাত্রছাত্রীদের আসতেই বাধ্য করতে পারছি না, আবার খুব শর্ট নোটিসে আমাদের এই প্রোগ্রামটা করতে হচ্ছে। সুতরাং প্রায় বিনা প্রস্তুতিতেই আমাদের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকাগণ উদ্যোগ নিয়েছেন। সে কারণে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। ছাত্রছাত্রীদের যে মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এই স্টুডেন্টস উইক উদযাপনের, তাদের প্রত্যেককে আমার শুভাশীর্বাদ। আমার কলিগ শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। তারা এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোগ্রামটা যে সাড়া দিয়েছে, সত্যি আমাকে খুব আনন্দিত করেছে, আনন্দবর্ধন করেছে। এবং খুব শর্ট নোটিসে আমাদের যে একজন ওয়েবিনারের ব্যবস্থা করা হয়েছে, তাতেও আমি স্বাগত ম্যাডামকে পুনরায় ধন্যবাদ জ্ঞাপন করছি। I express heartiest respect to B.B. Lama, professor in Sikkim Central University, who has given consent to deliver a short speech in our webinar today. He has given his valuable time for us. So, through his speech, we shall be enlightened or enriched, I think. আরো প্রোগ্রাম রয়েছে আমাদের ছাত্রছাত্রীদের এক্সটেম্পোর। তারা বিনা প্রস্তুতিতেই চেষ্টা করছে, আমাকে খুব আনন্দ দিচ্ছে এবং আমি খুব গর্বিত যে আমাদের সুপ্ত প্রতিভাও কিছু রয়েছে, সবসময় তারা সুযোগ পায় না। এই যে প্ল্যাটফর্মের মাধ্যমে তারা একটু সুযোগ পেয়ে যারা যে চেষ্টা করছে, সেই চেষ্টাকে ধন্যবাদ জানাই। আমাদের যে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টস ক্রেডিট কার্ড, স্কলারশিপ, ঐক্যশ্রী, বিভিন্ন ছাত্রছাত্রীদের সুবিধার্থে যে সরকার পরিকল্পনাগুলো গ্রহণ করেছেন, সেটা যাতে সার্থকভাবে রূপায়িত হয়, এটাই আমাদের মূল লক্ষ্য। তো আমাদের ছাত্রছাত্রীদের কথা যে সবাইকে ভাবতে শেখায়, ইনক্লুডিং আওয়ার সরকার, বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়,
সবাইয়ের সামগ্রিক প্রচেষ্টার দ্বারা ছাত্রছাত্রীদের উন্নতি সম্ভব। কোনো একটা অংশের ঘাটতি থাকলে সেটা ফাঁক থেকে যায় এবং উন্নয়নটা যথাযথ হয় না, আমরা বিশ্বাস করি। সেই জন্য যৌথভাবে সবাই এগিয়ে আসতে হবে, ছাত্রছাত্রীদের উন্নতির কথা ভেবে, সমাজের কথা ভেবে, দেশের কথা ভেবে। ছাত্রছাত্রীরা নানা কর্মসূচি নিয়েছেন। আমাদের পরিকল্পনা অনুযায়ী 7 দিন ব্যাপী বিভিন্ন প্রোগ্রাম রয়েছে এবং প্রত্যেক দিনই যে শিডিউলটা রাখা হয়েছে সেটা আমরা যথাযথ পালন করব। সোম থেকে 3 তারিখ থেকে 7 তারিখ অফলাইনে হবে। কিছু কিছু ছাত্রছাত্রী হয়তো জানতে পারছে না, শর্ট নোটিসে হয়তো ওয়েবসাইটটা ফলো করেনি বা গ্রুপে দিয়েছিলাম হয়তো ঠিক লক্ষ্য করেনি। যাতে তারা আরো বেশি ভাবে খবরটা পায়, আমি সবাইকে অনুরোধ করব একটু যেন সেই মেসেজটা কনভে করা হয়। অনুষ্ঠানটার সামগ্রিক সাকসেস কামনা করি, যাতে সার্থকভাবে রূপায়িত হয়। সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, এই কামনা রেখে আমি ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর মানবেন্দ্র সাউ মহোদয়কে। আমি এখন অনুরোধ করছি আজকের এই বিশেষ আলোচনা সভার যিনি প্রধান বক্তা, ডক্টর বুদ্ধ বাহাদুর লামা স্যার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সিকিম সেন্ট্রাল ইউনিভার্সিটি সিকিম, স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি স্যারকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, স্যার ইংলিশের সঙ্গে মাঝে মাঝে বাংলা একটু বললে আমাদের ছাত্রছাত্রীদের খুব সুবিধা হয়। স্যার যে বিষয়টির ওপর আমাদের সঙ্গে আলোচনা করবেন, বিষয়টির নাম হচ্ছে ডেমোক্রেসি, গভর্নেন্স অ্যান্ড সিটিজেন পার্টিসিপেশন, এ স্টাডি ইন দ্য কনটেক্সট অফ লোকাল গভর্নেন্স ইন ইন্ডিয়া। আমি স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। Is it audible? Hello. Yes, sir. Yes. Okay. Thank you. Thank you, Swagata. So, because I'm calling her Swagata, কারণ উনি আমার স্টুডেন্ট ছিলেন, তো সেই জন্য ফর্মালি না গিয়ে ইনফর্মালি ওনাকে। Thank you so much. So, good morning, everyone who are the part of this today's seminar in the occasions of observations of the Students' Week. At the outset, I would like to thank Swagata Bhattacharya, who has invited me to this program. And at the same time, I would extend my respect to the principals of Vivekananda Mission Mahavidyalaya and coordinator of IQAC and the distinguished different faculty members of the department of a college and my dear students. যত চেষ্টা করব আমি বাংলা বা ইংরেজি মিশিয়ে দুটো ল্যাঙ্গুয়েজেই যে আমার বক্তব্যটা আছে আমি বলার জন্য চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। অত অসুবিধা হবে না, কারণ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে 6 বছর ছিলাম, তো আমাকে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে মাঝে মাঝে বেঙ্গলি আর ইংলিশে লেকচার ডেলিভার করতে হয়েছিল, তো অত অসুবিধা তো নাই। তাও চেষ্টা করব যত টু হোয়াট এক্সটেন্ট আই ক্যান ইউজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ টু দ্য লিমিটেড এক্সটেন্ট। The title of my presentation is Democracy, Governance and Citizen Participation, a study in the context of local governance in India. Karon, the program is for the entire students of the college, but the topic which I have selected is mostly advantageous to the students of political science. তাও কিন্তু একটু চেষ্টা করব যতটা হয় কি বেসিক আইডিয়াস দেওয়ার জন্য, কারণ ডেমোক্রেসি
সম্পর্কে কিছু জানা, তার সম্পর্কে মানে বেসিক ফিচার্স গুলো জানা, দিস আর আই থিঙ্ক ভেরি ইম্পর্টেন্ট টু এভরি ওয়ান অফ আস। গভর্নেন্স কিভাবে হয়, সিটিজেন পার্টিসিপেশন কিভাবে হয়, যদি ডিফারেন্ট স্ট্রিমের থাকলেও we should have some ideas, some basic ideas how the government which is very close to you, means তোমার বাড়ির কাছে, তোমার ঘরের সামনে, মানে very close to your door, কিভাবে সেই গভর্নমেন্ট বা কিভাবে সেই গভর্নেন্স সিস্টেম গুলো চলে। I think we should be familiar and we should be conscious about all these political systems like governance. সেই জন্য I have selected this topic. At least this is going to help to all the students from different departments. Now let me tell you one thing. যেহেতু আমরা ডেমোক্রেসি যখন বলি, কারণ ডেমোক্রেসি বলতে গেলেই তার বিভিন্ন ধরনের ডেফিনিশনস গুলো আসছে। There are so many definitions, and of course democracy to me, democracy to you, মানে আমার জন্য বা তোমাদের জন্য বা যে কোনো অন্যর জন্য ডেমোক্রেসি will be interpreted in a different way, in a different context. সেরকমই গভর্নেন্সটাও আছে, সেরকম and সিটিজেন পার্টিসিপেশনটাও আছে। কিন্তু একটা জিনিস যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে when we talk about democracy, especially in the context of India, তো আমাদের জন্য ডেমোক্রেসি বলতে গেলেই আমরা সোজা ওয়েস্টমিনিস্টার মডেল ভাবি, ইয়া হয়তো ওয়েস্টার্ন মিক্সড ডেমোক্রেসি, আমরা এটাই ভাবি। কারণ ডেমোক্রেসি বলতে গেলেই আমরা সব সময় ভাবি কি ওয়েস্টার্ন ডেমোক্রেসি বা ডেমোক্রেসি ওইখানে হয়েছিল, তারপরে ডেমোক্রেটিক সিস্টেম আমাদের এখানে হলো, তাহলে আমাদের যে মডেলগুলো আছে বা আমরা যেভাবে ডেমোক্রেসিটাকে সাস্টেন করছি, এটা অলমোস্ট বেসড অন দ্য মডেল অফ, আই মিন ওয়েস্টমিনিস্টার মডেলের উপরেই মানে আধারিত আছে। এরকম আমাদের একটা সেন্স বা এরকম আমাদের একটা মাইন্ডসেট বা এটা আন্ডারস্ট্যান্ডিং আমাদের মধ্যে আছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা আমি বলতে চাইছি না কি ইন্ডিয়ান ডেমোক্রেসি ইজ অ্যাবসলিউটলি it is based on Westminster model, but see, since independence, মানে 1947 onwards, আমাদের ডেমোক্রেসি ইজ ইন এক্সপেরিমেন্টাল প্রসেস। এটা মানে জিগজ্যাগ, it's not in a orderly form. মানে যদি আমাদের ডেমোক্রেসি ওয়েস্টমিনিস্টার মডেলের মতন হতো, তাহলে without any argument, without any রিজেকশনস, উইদাউট এনি ডিবেট, তাহলে আমাদের ডেমোক্রেসি ওয়েস্টমিনিস্টার মডেলে খুবই স্মুথলি চলে আসতো। কিন্তু সেই জিনিসটা আমাদের এখানে নাই। মানে আমরা যদি দেখি আমাদের ডেমোক্রেসি ইভলভস হচ্ছে, এটাকে ইভলিউশন যেটা বলি আমরা, ইভলভস হচ্ছে, কিন্তু নট ইন আ অর্ডারলি ম্যানার। মানে এটা অর্ডারলি ম্যানার হচ্ছে না, এটা হচ্ছে ডিসঅর্ডারলি ম্যানার। সেই জন্য অ্যান্দ্রে বেথে খুবই পপুলার সোশ্যোলজিস্ট, উনি একবার বলেছিলেন কি নলেজের কনটেক্সটে, উনি বললেন কি নলেজ ইভলভস ডিসঅর্ডারলি। মানে যে কোনো একটা নলেজ যদি এটা অর্ডারলি ম্যানারে যদি ইভলভ হতো, তাহলে সেখানে কোনো ডেভেলপমেন্টই হতো না, মানে ফার্দার অ্যাডভান্সমেন্ট, ফার্দার ডেভেলপমেন্ট আমরা পেতাম না। যেহেতু নলেজ একটা ডিসঅর্ডারলি ম্যানারে যদি মুভ করছে বা ইভলভস করছে, ডিসঅর্ডারলি ম্যানার মিনস একটা নলেজকে কাউন্টার আর্গুমেন্ট করা হচ্ছে, সেটার উপরে ডিবেট করা হচ্ছে, সেখানে ডেলিব্রেশন হচ্ছে। এই যে ডিবেট করা, রিজেকশন করা, এই জিনিসগুলো ফার্দার একটা নতুন নলেজ বা একটা নতুন জায়গায় নতুন ক্রিয়েশনস নিয়ে আসবে। তো সেই জন্য উনি বলেছিলেন কি ইন্ডিয়ান ডেমোক্রেসি এটাও ইভলভস ইন আ ডিসঅর্ডারলি ম্যানার। আমাদের সিন্স 1947 অনওয়ার্ডস যদি আমরা দেখি, যেহেতু আমাদের ফার্স্ট ইলেকশন 1952-তে হয়েছিল, কিন্তু আমাদের যে ডেমোক্রেসি মানে একটা সোজা স্মুথ ওয়েস্টমিনিস্টার মডেলের মতন বা ওইটাকে বেস করে ইভলভ হয়নি, এটা কিন্তু খুবই ডিসঅর্ডারলি ম্যানারে ইভলভ হয়েছে। বাট গ্র্যাজুয়ালি আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেমোক্রেসি ইজ মুভিং টুয়ার্ডস মেজরিটি। নাও দ্য পয়েন্ট ইজ দ্যাট কি ডেমোক্রেসি বলতে গেলেই আমরা বুঝতে পারছি খুবই মানে শর্ট হিসাবে যদি আমাকে, ইফ আই হ্যাভ টু এক্সপ্লেন, ইফ আই হ্যাভ টু
define democracy, democracy means people's power. আমি এটাই বলবো, या the people's power, या তো বলবো কি the power lies in the hands of the people, মানে people actually rule of the people, যেটা আমরা বলি। এটাও বলতে পারবো যখন আমরা পিপল বলতে গেলে আমরা বলবো এখানে সিটিজেন্স। সিটিজেন্স মিনস দোজ, সিটিজেন্স বলতে গেলে আমাদের পলিটিক্যাল রাইটস গুলো চলে আসবে, তো আমরা হচ্ছে সিটিজেন্স। তো সিটিজেন্স, রুল অফ সিটিজেন্স, এটাকে আমরা ডেমোক্রেসি বলতে পারি। আর হাউ দ্যাট সিস্টেম, দ্য প্রসেস অফ রুল, প্রসেস অফ গভর্নিং কিভাবে হচ্ছে, এইটাকে জিনিসটাকে আমরা গভর্নেন্স বলতে পারি। গভর্নেন্স ইজ নাথিং ফর মি, ইট ইজ অল প্রসেস অফ গভর্নিং, যেটা আমরা শুধু পাবলিক সেক্টরে পাবো এটা নয়। গভর্নেন্স even we can see, we can find out even in the market system, even in the private sectors also, even in the family system also. Governance family system ভিতরেও আছে। Now the point is this, when we talk about democratic governance, তাহলে এই গভর্নেন্সটা absolutely run, executed, operated by the citizens. That means the citizens has the power in the process of governance. তো এই জিনিসটা হচ্ছে বেসিক্যালি ডেমোক্রেসি, গভর্নেন্স আর সিটিজেন পার্টিসিপেশন অর সিটিজেন এঙ্গেজমেন্ট, যেটা আমি ফ্রিকুয়েন্টলি এই দুটো ওয়ার্ড পার্টিসিপেশন অর এঙ্গেজমেন্টটাকে ইউজ করতে পারি। তো এই জিনিসগুলো আমরা ইন্ডিয়ান কনটেক্সটে দেখব কি, মানে ইন্ডিয়ান কনটেক্সটে টু হোয়াট এক্সটেন্ট মানে এটা খুব চ্যালেঞ্জেস, কমপ্লেক্সিটিস, কারণ ডেমোক্রেসি, গভর্নেন্স অ্যান্ড সিটিজেন পার্টিসিপেশনস, এই জিনিসটাগুলো মানে এই তিনটা জিনিস, দিস থ্রি এলিমেন্টস ক্যানট বি সেপারেটেড অ্যান্ড ক্যানট বি আন্ডারস্ট্যান্ড ইন আইসোলেশন। মানে এই তিনটাকে আলাদা করে আমরা বুঝতেও পারবো না সেই মতন, কারণ দিস থ্রি এলিমেন্টস আর সো ইন্টারকানেক্টেড, সো ইন্টারটুইন, মানে এত কানেকশনস আছে এদের ভিতরে, আমরা সেপারেটলি এটাকে বুঝতেই পারবো না। সেই জন্য আমি যেটা আজকে চেষ্টা করব কি এই তিনটা কনসেপ্টটাকে নিয়ে, মানে স্পেশালি ইন্ডিয়ান কনটেক্সটে বা গ্রাসরুট লেভেলে কি ধরনের ডেমোক্রেসি সিস্টেম এক্সিস্ট করে বা কি ধরনের চ্যালেঞ্জেস গুলো আমরা ফেস করতে পারি, আর কি ধরনের গভর্নেন্স গুলো আগে ছিল এখন আছে, or citizens engagement বা citizen participations, whether there is a true citizens participations or not, আমি চেষ্টা করব যতটা ইয়ে করার জন্য, কারণ আমার মোস্ট অফ দ্য রেফারেন্সেস বা এক্সাম্পলস গুলো এটা মোটামুটি পশ্চিম মেদিনীপুর দিকেই থাকবে, কারণ আমার পিএইচডির ফিল্ড ওয়ার্ক সমস্ত আমি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট দিকেই করেছিলাম, তো ওই জন্য আমি এই টপিকটা সিলেকশন করেছি। সো পসিবলি এইটা আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে কি সব দিকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি ডেমোক্রেসি আর গভর্নেন্স। সো এই দুটো জিনিসটাকে আমরা কোনোদিন সেপারেট করতে পারবো না, কারণ বিভিন্ন স্কলার্স বিভিন্ন হিসাবে এই টার্মটাকে ইউজ করে, কেউ করে ডেমোক্রেটিক গভর্নেন্স অর ডেমোক্রেসি অ্যান্ড গভর্নেন্স। সো দুটোর সেন্স যেটা আমার মনে হয়, এই সেন্সটা অলমোস্ট মানে অলমোস্ট সিমিলার মিনিং যেটা পজেস করে। একটা জিনিস খুবই সহজ, কারণ যখন আমরা এই গভর্নেন্স, ডেমোক্রেসি, সিটিজেন্স পার্টিসিপেশনটাকে এক্সপ্লেন করতে যাব, অনেক কমপ্লেক্সিটিস আছে, মানে এত সহজ নয় কি যেটা ইকোনমিক গ্রোথ আমি যেটা বলতে পারি, আই ক্যান সে দ্যাট দ্য ইকোনমিক গ্রোথ অফ ইন্ডিয়া ইজ অ্যারাউন্ড মেবি 7%, 8% ইকোনমিক গ্রোথ আছে, এটা আমরা বলতে পারবো সহজ হিসাবে। কিন্তু ডেমোক্রেসি, গভর্নেন্স অ্যান্ড সিটিজেন্স পার্টিসিপেশনস, এটা কি ধরনের একটা রিলেশনস, তারপরে কিভাবে এই রিলেশন এগিয়ে নিয়ে যেতে হবে, আই ফিল ইট ইজ ভেরি ভেরি কমপ্লেক্স অ্যান্ড ভেরি ভেরি চ্যালেঞ্জিং। সো আর স্পেশালি ইন দ্য কনটেক্সট অফ ইন্ডিয়া, কারণ ইন্ডিয়া বলতে গেলে আমরা বুঝতে পারছি কি 1.3 billion populations, it's a huge populations, are at the same time from different background in the sense from different religious background, different caste, different gender, gender that differences is there, তারপরে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো আমাদের মানে স্পেশালি ইন্ডিয়ান কনটেক্সটে
এই তিনটা এলিমেন্টস অ্যান্ড প্লাস এই যে ডাইভার্সিটিস, যে ডিফারেন্সেসটা আমরা দেখতে পাচ্ছি, এই কনটেক্সটে এক্সপ্লেন করানোটা I think it's really tough and complexities. তাও আমি চেষ্টা করব, whatever I have understand till today, whatever I have understand till today, আমি বলবো কিভাবে এই জিনিসটাকে আমরা মানে ইয়ে করতে পারি। A nation, India, just let me give you a brief explanation about India. A nation with as many as languages, এত ল্যাঙ্গুয়েজ আমরা অন্য কোনো যে ল্যাঙ্গুয়েজগুলো আমরা বলি অন্য কোনো দেশে আমরা পাবো না, যেটা ইন্ডিয়াতে আছে, and we should be proud of this. And nation has a 28 states and 9 union territories, a huge geographical boundaries, huge territorial boundaries, and we can have lot of political complexities, এত রাজনীতি জটিলতা, তারপরে cultural complexities, and everything just 100 kilometer when we move ahead, যখন আমরা একটু যাচ্ছি, we are finding different changes, different challenges, and absolutely different kind of environment. তো এই জিনিসগুলোকে সমস্ত যে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, রিলিজিয়ন, ট্রেডিশনস, কাস্টমস, এই সমস্ত জিনিসটাকে হারমোনাইজ করা, that would be a very challenging for us. Anyway, but let us see now what governance or democracy for those people যারা আমরা দেখতে পাচ্ছি at the grassroots level এ, উনাদের জন্য, আমাদের জন্য যারা একটু পড়ালেখা আছে বা those who are educated, they have a different kind of understanding and explanation of the term democracy as well as governance. কিন্তু আমরা চেষ্টা করব to that extent ওই গ্রাসরুট লেভেলে গিয়ে, তৃণমূল লেভেলে গিয়ে, মানে ওদের মধ্যে কি ধরনের আন্ডারস্ট্যান্ডিংটা আছে, গভর্নেন্স মানে কি, ডেমোক্রেসি মানে কি। I just cite two examples very shortly. প্রথম এক্সাম্পল হচ্ছে একজন ইন্ডিজিনিয়াস ট্রাইবাল ওমেন, উনি কি ফিল করেন। উনি কিন্তু কোনোদিন বিয়ন্ড হার ফরেস্ট, মানে ফরেস্ট দিকে বাইরে উনি কিছুই জানেন না, বা উনি সেরকম থিঙ্কও করতে পারে না। তো উনি যখন বুঝতে পেরেছে, যখন স্টেট উইথ কনজারভেশন অফ ফরেস্ট ল বা ফরেস্ট কনজারভেশন ল যখন স্টেট নিয়ে এলো বা গভর্নমেন্ট নিয়ে এলো, তখন উনি বুঝতে পেরেছেন কি স্টেট হ্যাজ রিয়েলি ক্রুড হার লাইফ, মিনস সাম কাইন্ড অফ কমপ্লেক্সিটিস হ্যাজ বিন ব্রট বাই দ্য স্টেট। স্টেট একটা নতুন ধরনের কমপ্লেক্সিটিস ওনার লাইফে নিয়ে এসে, কারণ শি হ্যাজ টু লিভ দ্য ফরেস্ট, কারণ উনি ফরেস্টটাকে লিভ করতে হবে, ছাড়তে হবে। সো ইন দ্যাট সেন্স ফর হার গভর্নেন্স মিনস সিম্পলি, উনার জন্য গভর্নেন্স মানেটা হলো কি, গভর্নেন্স মানেটা হচ্ছে কি আমাকে ছেড়ে দাও, আমার যে লাইফ স্টাইলটা আছে, আমার যে লাইফ স্টাইলটা, সেই লাইফ স্টাইলের মধ্যে স্টেট বা গভর্নমেন্টকে আসতে হবে না, যে ধরনের আমার লাইফ আছে সেই অনুযায়ী আমি আমার লাইফটাকে নিয়ে যাব। দিস ইজ হোয়াট she understands about governance. Anything beyond this that doesn't exist for her, তার দিকে বাইরে, মিনস ফরেস্টের বাইরে যে লাইফ ওর ফরেস্টের সঙ্গে কানেক্টেড আছে, তার দিকে বিয়ন্ড উনার লাইফে আর কিছু নাই। উনি চাইছেন কি আমাকে যে ধরনের আমার লাইফ আছে, যে ধরনের আমার লাইফটা আই লিড, সো আমাকে ছেড়ে দিন, আমার যে লাইফ আছে এটাই হচ্ছে আমার এভরিথিং, whatever I have with me. তারপরে আরেকটা ইন্টারঅ্যাকশনস যেটা আমরা দেখতে পারি, সেটা হচ্ছে কি যদি উনি মানে সেই ভদ্র মহিলা পেনশন পাচ্ছেন, উনি রাইট পেনশন পাচ্ছেন, মান্থলি পেনশন, তারপরে মান্থলি পেনশন যেটা উনি month after month, she gets that monthly pensions month after month, and that pension used to bring earlier through postman, মানে postman দিকে আসতো এই জিনিসগুলো, ডেলিভার হতো পেনশনটা। কিন্তু পরে যেটা দেখা গেল কি গ্র্যাজুয়ালি উনি অ্যাকাউন্ট, নিজের অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন। তো এভরি মান্থ when she checks her bank account, she finds that pension সেখানে আছে, ঢুকে গেছে অলরেডি। So see how things are improved
অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কিভাবে উনি সেই পেনশন পাচ্ছেন, এটাও কিন্তু উনি খুবই মনে করছেন কি দিস ইজ অলসো আ গভর্নেন্স। যেহেতু মানে কোনো ইন্টারাকশন মানে কোনো ইন্টারাপশনস নাই, যেহেতু আগে ওনাকে যে পোস্ট ডেলিভারি করতো বা যা যেখান থেকে ওনাকে টাকা নিয়ে আসতে হতো সেখানে হয়তো কিছু ওনাকে কিছু টাকা দিতে হতো বা কিছু রিকোয়েস্ট করতে হতো, সেরকম এখন করা সেরকম নাই। মানে মিডল ম্যান সেখানে যা আগে ছিল সেই সেই জিনিসগুলো নাই এখন। মানে সেটা হচ্ছে কি ডাইরেক্টলি উনি অ্যাকাউন্টে পাচ্ছেন, মান্থলি এভরি মান্থ পাচ্ছেন। যদি এভরি মান্থ পায় না তাহলে উনি বলবেন কি গভর্নেন্স ঠিক হচ্ছে না, বা এই পলিটিক্যাল পার্টি এলো বা এই গভর্নমেন্ট এলো সেটা ঠিক হলো না। সো গ্র্যাজুয়ালি দ্য কনসেপ্ট অফ আন্ডারস্ট্যান্ডিং গভর্নেন্স হ্যাজ বিন চেঞ্জ। এই একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট যেটা আমরা যেটা এক্সাম্পল যেটা আমি দিতে চাই সেটা হচ্ছে কি একজন মহিলা যেটা আরবান এরিয়াতে থাকে, নগর নগর এরিয়াতে, যেটা আরবান এরিয়াতে থাকে, উনিও she doesn't know about that women entrepreneur, যে বিভিন্ন ধরনের স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ গুলো যেটা গভর্নমেন্ট ফাইন্যান্স করছে বা গভর্নমেন্ট স্পন্সর করছে সেরকম সঙ্গে উনার অত আইডিয়াস নাই। তাও গ্র্যাজুয়ালি যেটা উনার আইডিয়া হলো কি উনি ছোট্টখাটো মানে বিজনেস শুরু করেছে আরবান এরিয়াতে। আর গভর্নমেন্ট এই যে ওয়েমেন এন্টারপ্রেনিউর ইন আরবান এরিয়াস এটা ইনিশিয়েট করেছে বিকজ ওয়ার্কিং প্লেস দিকে অনেক মহিলারা দে আর ডিসঅ্যাপিয়ারিং। গ্র্যাজুয়ালি দ্য নাম্বার অফ ওয়েমেন এমপ্লয়িজ আর ডিক্রিজিং। তো সেই জন্য ওয়েমেন এমপ্লয়িজটাকে ফার্দার ইনক্রিজ করানোর জন্য বিভিন্ন ধরনের একটা ওয়ার্ক ওয়েমেন এন্টারপ্রেনিউরস এই এই স্কিমগুলো চালু করা হয়েছে। তো সি আন্ডারস্ট্যান্ডস কি মানে উনি উনি বুঝেন কি সেটা হচ্ছে কি ধরনের এই যে স্কিমগুলো আসছে আর এই স্কিম দিয়ে আমার মানে প্রফিট ইনক্রিজেস, কিভাবে আমার প্রফিটটা ইনক্রিজ হচ্ছে, শুধু এটাই বুঝতে পেরেছেন উনি। কিন্তু উনি বুঝতে পারেনি কি সেটা হচ্ছে কি জিএসটি মানে কি, হোয়াট ইউ মিন বাই জিএসটি, কি কমপ্লেক্সিটিস আছে জিএসটির ভিতরে, ট্যাক্স দিতে হয়। তো এই জিনিসগুলোর উপরে ওনার আইডিয়া নাই। তো উনার এখানে গভর্নেন্স মানেটা হচ্ছে কি প্রফিট মেকিং। তো এই যে আমি যেটা বলতে চাইছিলাম দুটো এক্সাম্পল দিকে, সেটা হচ্ছে কি গভর্নেন্স বিভিন্ন ইন্ডিভিজুয়াল জন্য বিভিন্ন কনটেক্সট আর বিভিন্ন ইন্ডিভিজুয়ালের বিভিন্ন ধরনের আন্ডারস্ট্যান্ডিং থাকে। তাও লেট আস সি ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট, মানে ইন্ডিয়ান কনটেক্সটে আমরা দেখবো বা ইন্ডিয়া দেখি আমরা, লেটস সি দ্য জার্নি অফ ইন্ডিয়াস জার্নি এত ফ্যাসিনেটিং। মানে আমরা we got political freedom, okay, in 1947. The whole world celebrated, okay, because of this non-violence. মানে non-violence এর জন্য গান্ধী initiated this non-violence method. এই মেথডের জন্য আমরা বা of course the people's contributions equal contributions of the people, এটার জন্য আমরা we got political freedom in 1947. So it's a wonderful, whole world celebrated this. And আমরা তখন একটা নতুন মেকানিজম আমরা স্টার্ট করেছি, সেটা হচ্ছে ডেমোক্রেসি। মানে পাওয়ার আমাদের হাতে এলো, দ্য এন্টায়ার পাওয়ার, দ্য গভর্নেন্স, যেটা হচ্ছে দ্য সিস্টেম, গভর্নেন্স অ্যাজ এ সিস্টেম, এন্টায়ার সিস্টেমটাকে আমরা বিল্ড আপ করতে পেরেছি। সো উই ক্যান বিল্ড আপ দিস সিস্টেমস। সো কিন্তু একটা জিনিস যেটা আমরা দেখা গেছে সিন্স লাস্ট 60 to 65 ইয়ার্স, সেটা হচ্ছে আমাদের যে মাইন্ডসেটটা, এখনো আমাদের মাইন্ডসেটটা কিন্তু চেঞ্জ হয়নি। দ্যাট মিনস ব্রিটিশ যেটা এখানে শাসন করেছিল মোর দেন 200 ইয়ার্স, আমরা অ্যাজ এ সাবজেক্ট ছিলাম। দ্য মুমেন্ট ওয়েন উই গট পলিটিক্যাল ফ্রিডম, যখন আমরা ফ্রিডম পেলাম, যখন আমাদের দেশ আমাদের হাতে দেওয়া হলো, তো আমাদের মাইন্ডসেটটা তখন সাডেনলি আমরা ট্রান্সফর্ম বা ট্রান্সেন্ড করতে পারিনি। আমাদের মাইন্ডসেটটা কি ছিল কি আমরা এখনো সাবজেক্ট। মানে সাবজেক্টে কি হয়, when we talk about subject, that means we will not be able to raise our voice. There is a difference between subject and citizens. Citizens means the moment you will challenge the power of the government. If the government goes against your interest, your will or a citizen's will, তখন আমরা চ্যালেঞ্জ করতে পারি।
কিন্তু সাবজেক্ট কোনোদিন চ্যালেঞ্জ করতে পারে না। সাবজেক্টস আর রেসিপিয়েন্ট, they are the recipient, they are the recipients of goods and services which have been provided by the government. So that means when we look into the history of India, যখন আমরা ইন্ডিয়ান হিস্ট্রি দেখছি, বুঝতে পেরেছি আমরা কি 2000 মানে মোর দেন 200 years the British ruled on us, তো আমরা we have been treated as a subject, আমাদেরকে সাবজেক্ট করে ট্রিট করা হচ্ছে। You cannot raise your voice against the government, যা দেওয়া হচ্ছে, and we have been satisfied also. আমরা মানে যখন দেখতে পেরেছি 47 last, as I told you, 60 to 65 years আমরা যা দেখতে পেরেছি, যে ধরনের আমাদের ওয়ান পার্টি ডমিনেশন একটা সিস্টেম ছিল, এই সিস্টেমের মধ্যে আমরা বুঝতে পেরেছি গভর্নমেন্ট আমাদেরকে বা স্টেট আমাদেরকে বুঝতে পেরেছে, সেটা হচ্ছে কি সিটিজেন্স, আমরা স্টিল আমরা সিটিজেন্স, বাট the entire features or aptitudes which we have, the aptitudes represents we are actually subject, আমরা সাবজেক্ট। আমরা এখনো দেখতে পেরেছি, যখন আমি রিসার্চ ওয়ার্ক, যখন ফিল্ড স্টাডিতে গিয়েছিলাম মেদিনীপুরে, বুঝতে পেরেছি অনেকজন বলে কি স্টেট আমাদেরকে কিছু দেয় না। দ্যাট মিনস উই আর স্টিল ডিপেন্ডেন্ট অন স্টেট, মানে স্টেট আমাদেরকে দিতে হবে, উই আর দ্য রিসিপিয়েন্ট। ওকে, সো স্টেট ইজ আ প্রোভাইডার। তো এই যে জিনিসগুলো, এইটা কিন্তু মানে এক্স্যাক্টলি দ্য সেম সিস্টেম which we have drawn from the British system which was in India for more than 200 years. কারণ আমাদের মাইন্ডসেটের মধ্যে এখনো ওই সাবজেক্ট ফিচার্সটা বা সাবজেক্ট জিনিসটা যায়নি এখনো অব্দি। কিন্তু ডেমোক্রেসিতে বা ডেমোক্রেটিক গভর্নেন্সে এই সাবজেক্ট জিনিস থাকলে আমরা কিন্তু কিছু করতে পারবো না। মিনস democracy is just for the namesake, but that মানে just to show we have a democratic governance, or we can say that কি আমাদের ডেমোক্রেসি আছে, গ্রাসরুট লেভেলে আমরা ইলেকশন করছি, ভোট দিচ্ছি, কিন্তু মাইন্ডসেটটা এখনো আমাদের সাবজেক্টই আছে, কারণ আমরা হচ্ছে এক্স্যাক্টলি দ্য রিসিপিয়েন্ট অফ গুডস অ্যান্ড সার্ভিসেস হুইচ হ্যাভ বিন প্রোভাইডেড বাই দ্য স্টেট। তো এই জিনিসগুলো লাস্ট যখন আমরা দেখতে পেরেছি সিন্স 1947 অনওয়ার্ডস, কি আমাদেরকে স্টেট বা গভর্নমেন্ট ট্রিট করে কি ইউ আর দ্য সাবজেক্টস, নট দ্য সিটিজেন্স। সো ইন্ডিয়ান সিটিজেন্স, মানে গভর্নমেন্ট আন্ডারস্ট্যান্ডস দ্যাট ইন্ডিয়ান সিটিজেন্স, they come out with their demands, they come out with their desires, ঠিক আছে, and those desires and services to be provided by the state. যদি আমরা স্টেট যদি মনে করে কি আমি যদি গুডস এন্ড সার্ভিসেস যেটা ইন্ডিয়ান সিটিজেন্স মনে করে কি ওরা চায়, যদি এই জিনিসটা আমি প্রোভাইড করি, রাইট, তাহলে সিস্টেমটা ভালো বা ইটস এ এফেক্টিভ সিস্টেম। আর যদি আমরা ওনাদের চয়েস বা ডিজায়ার অনুযায়ী যদি আমরা না করি, গুড অ্যান্ড সার্ভিস প্রোভাইড না করি, তাহলে দ্য সিস্টেম উড বি ডিফারেন্ট। কিন্তু এইটা হলে কি হয়, এই জিনিসগুলো যদি থাকে, তাহলে আমরা সেখানে ডেমোক্রেটিক সিস্টেম বা কোনোদিন আমরা নিজেকে সিটিজেন পার্টিসিপেশনস বা সিটিজেন বলে ডাকবো, এইটা এই ক্লেম জিনিসটা ওইখানে থাকবে না। কারণ the moment when we consider ourselves as citizens, that means we understand the power of the government, we understand the power of the people. Citizens participation means the people's participation. That means the people will challenge, they will challenge the government ke challenge korbe, kintu government চায় না কি কোনোদিন subject should be converted into citizen. কারণ the moment when subject becomes a citizen, they will challenge us, they will know the way the government functions. সেই কন্ট্রোল থাকবে না, সেই ডমিনেশন থাকবে না, সেই পাওয়ার স্ট্রাকচার যেটা বলে, সেই পাওয়ার স্ট্রাকচার অফকোর্স সেটা চেঞ্জ হবে, আর র্যাডিক্যাল চেঞ্জ হবে। তো সেই জন্য the moment when we become citizen, we will challenge the government, এই জিনিসগুলো থাকে। আর যখন আমরা চ্যালেঞ্জ করছি, that we have seen from the different instances, যখন আমরা চ্যালেঞ্জ করেছি বিং আ সিটিজেন, তখনই আমাদেরকে বলা হয় কি অ্যান্টি ন্যাশনালিস্ট, বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন। দিস ইজ কল্ড ন্যারেটিভ অফ পলিটিক্যাল সিস্টেম।
এটা ন্যারেট যে আমি বললাম এটা কিন্তু আমি বলেছি বলে এটা নয়, ইয়া আমি বলেছি এটাই ফাইনাল, এটা নয়, মানে একটা ন্যারেটিভ, পলিটিক্যাল ন্যারেটিভ যেটাকে বলা হয়। When I go against, when I challenge the power of the government, the moment I will be considered as anti-nationalist, but they will not say that anti-government. Okay, anti-nationalist and anti-government is different. কারণ নেশনের against কেউ যাবে না। We all are a part of citizens. We all are citizens of India, and we have love and we have respect for our country. কিন্তু আমরা গভর্নমেন্টের এগেইনস্টে যেতে পারি। গভর্নমেন্ট কারণ সেটা সেই ধরনের যেটা আমরা চাই, যে ধরনের সিস্টেম আমরা চাই, যেখানে 1.3 বিলিয়ন পপুলেশনসের এঙ্গেজমেন্ট লাগবে। বিকজ টুডে হোয়াট ইন্ডিয়া ইজ, ইটস নট বিকজ অফ দোজ এলিট গ্রুপস, ইটস নট বিকজ অফ দোজ few people who exercise power. What today India is because of the contributions of 1.3 billion populations. That is very important. So 1.3 billion population take jodi amra political system e participation kori, this is a very challenging, tough job, but there is a possibility. Eta ami bolbo na ki it's mane impossibility ache ba eta hobe na, eta noy. Yes, possibility ache, there is a chances. যেরকম একটা এক্সাম্পল দিই, স্বচ্ছ ভারত, this mission, this mission involves every citizens of this country, 1.3 billion populations. It's a wonderful mission. So এই জিনিসটা যেটা আমরা দেখতে পাচ্ছি কি ন্যারেটিভ, পলিটিক্যাল ন্যারেটিভ কিভাবে ন্যারেট করে, and the anti-nationalist but not anti-government, এই যে ন্যারেটিভটা, this narratives has a very negative repercussions. এই সিস্টেমগুলো আমরা দেখতে পাচ্ছি। শুধু এটাও নয়, at the same time আমাদের কনস্টিটিউশন যেটা আমরা দেখি, সংবিধান, কনস্টিটিউশনস প্রমিসেস কি প্রমিস করে, to provide food security, nutrition, education, etc. And accordingly we have act also, Food Security Act, Education Policy Act, recently NEP 2020 এইগুলো এসছে। And there are different acts also, যেটা সেই acts দিকে কি বলা হয় কি যারা recipient means আমরা, subjects, recipients means subject, recipients means Indian citizens. So এই acts গুলো guarantee করে those entitlements. Entitlements means we have these rights. The rights have been provided to us. Okay, and this is the provisions which you can find in Indian context. So তাহলে আমরা লাস্ট 65 এর মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি কি কনস্টিটিউশন প্রমিসেস আস কি আমাদেরকে ফুড সিকিউরিটি, এডুকেশন সিস্টেমস, এডুকেশন অ্যাক্টস এন্ড অল। তো এটা থেকে আমরা বুঝতে পেরেছি কি স্টেট হচ্ছে দ্য প্রোভাইডার, আমি যেটা আগেই বললাম। আর এই প্রোভাইডার, স্টেট এজ আ প্রোভাইডার মাথায় রেখে স্টেট হ্যাজ ইভলভড। দ্যাট মিনস when state considered, when we think state as a provider, and accordingly the state has evolved. ওই জন্য today also we find state is a provider. State is not a provisioner. তাহলে আমাদের মাইন্ডসেটে এখনো সেই জিনিসটা আছে কি স্টেট ইজ আ প্রোভাইডার, and state build up হয়েছে last 60 more than 60 years, মানে স্টেট as a provider। ওই জন্য স্টেট সার্টেন এইটা দিচ্ছে, ওইটা দিচ্ছে, ফুড দিচ্ছে, নিউট্রিশন দিচ্ছে, সব স্টেট প্রোভাইডস করছে, and good and services, আর আমরাও অপেক্ষা করছি কি স্টেট will provide goods and services. So think about that, to what extent that state is a democratic state. যে স্টেট ইভলভ হয়েছে বা বিল্ড আপ হয়েছে কিপিং ইন মাইন্ড কি স্টেট অ্যাজ আ প্রোভাইডার, কোনোদিন অ্যাজ আ প্রভিশনার হয়নি। যেটা প্রভিশনার যেটা আমি বলবো সেটা হচ্ছে প্রভিশনার ইন দ্য সেন্স কি একটা এক্সাম্পল সেটা হচ্ছে যেমন এসডিজি অফ দ্য ইউনাইটেড স্টেটস, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস।
ঠিক আছে, এইটাতে বিভিন্ন কান্ট্রি ম্যান্ডেট সাইন করেছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। এই ম্যান্ডেটে পরিষ্কার লেখা আছে, কি লেখা আছে, কি পার্টনারশিপ, পার্টনারশিপ ওয়ার্ডটা লেখা আছে। নাও দ্য পার্টনারশিপটা, পার্টনারশিপ টু হুম? Partnership to the state, not the partnership to the people. যদি এখানে পার্টনারশিপ টু দ্য পিপল থাকতো তাহলে আমরা বুঝতে পারতাম কি এক্স্যাক্টলি এখানে সিটিজেন্স পার্টিসিপেশন বা সিটিজেন এনগেজমেন্ট আছে। আমি এইটাকে এইভাবে দেখেছি, এইভাবে আই হ্যাভ আন্ডারস্টুড। কিন্তু এখানে যখন স্টেট পার্টিসিপেশন, স্টেট অ্যাজ এ স্টেক হোল্ডার, যদি সিটিজেন অ্যাজ এ স্টেক হোল্ডার বা পিপল অ্যাজ এ স্টেক হোল্ডার যদি নেওয়া হতো তাহলে আই থিঙ্ক দিস উড হ্যাভ বিন আ সাকসেসফুল প্রজেক্ট অর মিশন। কিন্তু এখানে মানে বুঝতে পারছি আমরা কিভাবে দ্য ওয়ার্ল্ড ইউনাইটেড নেশনস অলসো হ্যাভ বিন বিল্ড আপ। কোনোদিন ইউনাইটেড নেশন বা কোনোদিন আমাদের স্টেট ইভলভ হয়নি কিপিং ইন মাইন্ড कि citizens should be made as a stakeholder, citizens should be made as a partner of this development. এটা কিন্তু আমরা দেখতে পাইনি, ওই জন্য ডিপার ইভলিউশন ইয়া ডিপার ডেভেলপমেন্ট অফ ডেমোক্রেসি আমরা পাচ্ছি না, যেটা আমি পশ্চিম মেদিনীপুরেও ফিল্ড ওয়ার্ক সম্পর্কেও দেখলাম কি দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ cited two examples কি যেটা এক্সাম্পল আমি দিয়েছিলাম, এই জিনিসটা ডিপার লেভেলে, গ্রাসরুট লেভেলে ডেমোক্রেসি মানে কি, গভর্নেন্স মানে কি, সিটিজেন্স পার্টিসিপেশন মানে কি, আর সিটিজেন্স এর মধ্যে কি থাকে ইয়া সাবজেক্টস এর মধ্যে কি থাকে, সেই জিনিসটা এখনো কিন্তু বুঝেনি বা ওনাদেরকে সেই পার্টনার হিসাবে ট্রিটমেন্ট করা হয়নি। এই জিনিসগুলো আমাদের এখানে আছে। আর মাইন্ডসেটটা যেটা আমি বলেছিলাম, and at the same time আরেকটা জিনিস যেটা আমি বলি সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের পলিটিক্যাল পার্টিজ আমাদের এখানে আছে, রিজিওনাল পলিটিক্যাল পার্টিজ, ন্যাশনাল পলিটিক্যাল পার্টিজ, তারপরে স্টিল ওয়ান পার্টি ডমিনেশনস, যেটা এখনো আমরা দেখি লাস্ট 10 years, মেবি মোর দেন 6-7 years আমরা দেখতে পেরেছি ওয়ান সিঙ্গল পার্টি ডমিনেশনস আমাদের এখানে আছে। একটা এক্সাম্পল যেটা আমি বলি স্টেক হোল্ডার বা পার্টনারশিপের ইন্ডিয়ান কনটেক্সটে, সেটা হচ্ছে আমরা দেখতে পেরেছি অটল বিহারী বাজপেয়ী, প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ী, উনি যেভাবে একটা কোয়ালিশন গভর্নেন্স, যেভাবে একটা কোয়ালিশন পলিটিক্স বা কোয়ালিশন গভর্নেন্স, কোয়ালিশন স্টেট চালাচ্ছিলেন, দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল ক্যাপাসিটি। উনি একদমই খুবই, কারণ কোয়ালিশন পলিটিক্সটাকে আমি ফেভার করছি এটা নয়, 23 political parties, they were the part of that coalition government. They were the stakeholder of that policy. As a multiple stakeholders or citizen engagements, yes, citizen participations. এই জিনিসটা হয়তো there is different political narratives. অনেকেই বলে ওনার কাছে extraordinary মানে সেটা হচ্ছে charismatic leadership quality ছিল. That's fine. This is a political narrative. কিন্তু একটা জিনিস যেটা উনি একটা 23 পলিটিক্যাল পার্টিস নিয়ে যে গভর্নেন্সটা চালালো, দ্যাট ওয়াজ আ ওয়ান্ডারফুল ম্যাচুরিটি অফ ইন্ডিয়ান ডেমোক্রেসি। ইন্ডিয়ান ডেমোক্রেসির এইটাই হচ্ছে কোয়ালিটি, এই ম্যাচুরিটি। উই হ্যাভ সো মেনি রিজনাল পলিটিক্যাল পার্টিস, উই হ্যাভ সো মেনি ন্যাশনাল পার্টিস। যদি আমরা এই সবাইকে নিয়ে, স্টেক হোল্ডারকে নিয়ে যদি, হ্যাঁ সেখানে থাকে আবার স্টেবিলিটির কনসেপ্ট গুলো আসবে, whether this government will be stable or unstable, or that's a different things. But the point is that citizen engagement, citizen participations in governance, তাহলে যদি গভর্নেন্সটাকে আমরা ডেমোক্রেটিক গভর্নেন্স চাই তাহলে there should be 1.3 billion populations of India's engagement. That engagement is very important. I'm not saying that ki parliament 1.3 billion populations will fit into that. No, this engagement, we should start that missions. Say for example, একটা খুবই ভালো এক্সাম্পল আমি দিতে পারি, যেমন ওয়েস্ট বেঙ্গলের যে পঞ্চায়েত সিস্টেমটা, we have gram sabha at the gram panchayat level, we have gram sansad at the gram level.
মানে লোয়েস্ট, যেখানে আমরা একটা গ্রাম সংসদে হয়তো 1000, 1500 বা 2000 বা 3000 পপুলেশন পাই, সেই পপুলেশনের মধ্যে আমাদের গ্রাম সংসদ আছে। দ্যাটস এ স্ট্রাকচারাল ফিচার্স। কিভাবে আমরা মানে ওই স্ট্রাকচারাল ডিসেন্ট্রালাইজ যেটা করেছি, এক্সটেন্ড করেছি, যেখানে ম্যাক্সিমাম সিটিজেন্সটাকে আমরা ইনভলভ করতে পারি। উই ক্যান ফার্দার এক্সটেন্ড, এটাকে আমরা ফার্দার এক্সটেন্ডও করতে পারি। কিন্তু কি মানে ফাংশন কি হচ্ছে না হচ্ছে, দ্যাটস আ ডিফারেন্ট থিংস, বাট স্ট্রাকচারাল ডিসেন্ট্রালাইজেশন ইটস আ ওয়ান্ডারফুল এক্সাম্পল, যেখানে আমরা দেখতে পারি, যেখানে আমরা এক্সপেক্ট করতে পারি কি we can this process of involvement or process of engagement of citizen, কিভাবে আমরা engage করতে পারি citizen সাথে। It's a wonderful example which we have. কিন্তু একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে সময় আরো বেশি নেব না, 5-10 মিনিট নেব। সেটা হচ্ছে কি the movement যখন গভর্নমেন্ট বলা মানে এক্সপ্রেস করেছে, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ গোয়িং টু বি দ্য বাইবেল, ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ গোয়িং টু বি দ্য বাইবেল অ্যান্ড দ্য পিপল আর গোয়িং টু বি দ্য মাস্টার্স। এই জিনিসটা কিন্তু বলা সহজ, কিন্তু এইটাকে ইমপ্লিমেন্ট করা, এক্সিকিউট করা ইজ ভেরি কমপ্লেক্স। Constitution of India will become a Bible and the people of India will become the masters. That means the bureaucrats, the public servants, they will be no more as a masters, they will be considered as servant. Kintu last more than 60-65 years আমরা দেখতে পেরেছি কি পাবলিক সার্ভেন্টস, they are no more servants of the public, rather they are the bureaucrats, they are the masters. Now suddenly যখন আমরা বলছি কি you are the servants, মানে bureaucrats কে বলা হচ্ছে বা administrator কে বলা হচ্ছে কি you are the servant of the people, your salaries are drawn from our taxations, from our revenues, so you must be accountable to us. Now we are the masters. Now think about that, how complex it is. Bureaucrats, administrators কোনো দিন মানবে না কি they want to be a servant. Servant words টাকে ওরা ঘৃণা করে, they hate, and they don't want to be the servant of the citizens. আমি আগে বলেছিলাম, and আমাদের মাইন্ডসেটটা citizens, when আমরা সাবজেক্ট দিকে এখনো অবধি বেরিয়ে আসতে পারিনি, কারণ we are subject, we are recipient of goods and services, we are still thinking that the state are the provider, state or the government are the provider. আমরা স্টেট দিকে নেব, খাবো, বসবো। এমনও দেখেছি আমি, ওয়ান অফ দ্য এক্সাম্পল, সেটা কিন্তু নয়, আমাদের এখানেও নর্থ বেঙ্গলেও দেখেছি কি কন্যাশ্রী যে স্কিমটা আছে, সেখানে স্কিমটাকে বিভিন্ন ধরনের মিসইউজ করা হচ্ছে, যাদের কাছে এভরিথিং ইজ অ্যাভেলেবল, বাট স্টিল দে আর টেকিং দিস রূপশ্রী স্কিম, কন্যাশ্রী স্কিমস। একজনের মহিলার বিয়ে হলো 20 লাখের এক্সপেন্সেসে, কিন্তু পরে যখন পঞ্চায়েতে গিয়ে বলা হলো কি আমাকে ওই রূপশ্রী স্কিমটাকে অ্যাভেল করে দাও, তখন বলা হচ্ছে কি না এগুলো হবে না। তখন বলছে না, যখন যেহেতু স্টেট দিচ্ছে আমরা নেব না কেন, I want to buy my mobile. এরকম সিচুয়েশনটাও আমি দেখেছি। দিস ইজ দ্য রিয়ালিটি। তো আমরা যে এই যে মাইন্ডসেটটা, আমাদের সিটিজেন মাইন্ডসেটটা, এটা ডেভেলপ হওয়া দরকার। দেন অনলি উই উইল বিকাম আ সাবজেক্ট, উই উইল বিকাম আ মাস্টার। আদারওয়াইজ আমরা মাস্টার ইটস নট পসিবল। বিউরোক্রেটিক চ্যালেঞ্জ, ইটস আ বিরাট চ্যালেঞ্জ। আমরা যখন আমাদেরকে কনসিডার করি when we are becoming a citizens, so we have to be aware, complete awareness আমাদের মধ্যে থাকতে হবে, and we must tell the bureaucrats you are the servants, and anything you do, you should do in presence or in participations of the citizens. এই জিনিসটা bureaucrats একটা তো ওরা মানবে না, and they will never consider as citizens as is master.
এই চ্যালেঞ্জেসটা আমাদের এখানে আছে, কারণ সিন্স 60-65 ইয়ার্স এখনো আমরা দেখতে পেরেছি যে ধরনের স্টেট বা গভর্নেন্সটা আমাদের ইভলভ হয়েছে, বিল্ড আপ হয়েছে, কিপিং ইন মাইন্ড সবসময় bureaucrats as the masters, okay, they come out with the different programs. Why all those programs, developmental programs, are failed? কেন? Because ওরা ভাবে কি citizens they are the recipients, ওই recipients এর মধ্যে আমরা সার্ভিস গুডস প্রোভাইড করব। This is how government they thinks in that way. And act, governance is a act, is a pattern of ruling. এইভাবে ওরা এক্সিকিউট করে, রুল করে। It's a very challenging. তারপরে মাইন্ডসেটটাকে শিফট করা। 1.3 billion people, they will be the part of the entire governance system. How challenging it is. It's very challenging. অত সহজ নয়। So rules frame করা, then অনেক রুলস ফ্রেমস করা হচ্ছে, but those rules are not based on the people's interest. রুলস স্টেট নিজের মতন করেছে, আর এই রুলস গুলো এইটাকে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। আর কোন রুলস গুলো সাস্টেন করতে হবে, the citizens has the responsibility of that. Then only আমরা those bureaucrats টাকে আমরা অ্যাকাউন্টেবল করতে পারি। The further more accountability can be generated. Otherwise এই জিনিসগুলো আমরা করতে পারবো না। আমরা দেখতে পেরেছি রিসেন্টলি অনেক irrelevant institutions গুলোকে স্ক্র্যাপ করা হচ্ছে, প্ল্যানিং কমিশনস, ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিলস। খুব সহজ হিসাব, কোনো এই যে স্ক্র্যাপ করা, কোনোদিন 1.3 বিলিয়ন পপুলেশন বা সিটিজেন্স এর কাছ থেকে কোনো কনসেপ্ট নিয়েছে, সেটা কোনোদিন নাই। দ্যাট ডিপেন্ডস অন পলিটিক্যাল লিডারশিপ। পলিটিক্যাল লিডারশিপ কি ধরনের হবে, পলিটিক্যাল লিডারশিপ কিরকম থাকে, these are a very important factors. And at the same time, environment, authorizing environment, যে এনভায়রনমেন্টে আমরা রুলসটাকে ফ্রেম করতে পারি, যে এনভায়রনমেন্টে আমরা এন্টায়ার ইনস্টিটিউশনসটাকে এনগেজ করতে পারি, যে এনভায়রনমেন্ট পরিবেশ, অথরাইজিং এনভায়রনমেন্ট, যে পরিবেশে সিটিজেন্স দ্য হোল 1.3 বিলিয়ন পপুলেশনটাকে আমরা এনগেজ করতে পারি। So that would be the rules, or that would be the system, democratic system. That would be the evolutions of democratic governance. কিন্তু এই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না। At the end আমি একটাই জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে কি এই যে স্টেট needs to be redefined from the provider to provisioner. আর সিটিজেন্স টার্মটাকে ডিফাইন করতে হবে, প্লাস রিসিপিয়েন্ট দিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে, ফ্রম সাবজেক্টস দিকে আমাদেরকে চেঞ্জ করতে হবে। উই শুড চেঞ্জ আওয়ারসেলফ ফ্রম রিসিপিয়েন্ট অর সাবজেক্ট টু দ্য সিটিজেন্স, সো দ্যাট উই ক্যান চ্যালেঞ্জ দ্য পাওয়ার অফ দ্য গভর্নমেন্ট। বিভিন্ন ধরনের গভর্নেন্সের ইন্ডিকেটরস যেটা আমরা পাচ্ছি, দ্যাটস আ গুড ইনিশিয়েটিভ। আমরা যেটা দেখতে পেরেছি, বিভিন্ন ধরনের পোর্টালস গুলো আমরা দেখতে পাচ্ছি, যেমন মাই গভর্নমেন্ট ইন পোর্টালস বা প্রগতি পোর্টালস, এই যে সিটিজেন্স এনগেজ করানোর জন্য, পার্টিসিপেশনের জন্য। These are the wonderful initiatives which have been taken by Government of India. এটা আমরা বলতেই পারবো। যেমন আমাদের রেলওয়ে সম্পর্কে যদি ফুড ভালো মতন না দেয়, তাহলে আমরা ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে পারবো। টুইটার, যেমন পাওয়ার অফ আধার, এই যে গুগল পে, ইউপিআই অ্যাপ, এই বিভিন্ন ধরনের, দিজ আর কল্ড পাওয়ার অফ চেঞ্জ। এই যে পাওয়ার অফ চেঞ্জ, আর অ্যান্ড আমাদের মাইন্ডসেটটাও চেঞ্জ করতে হবে। আদারওয়াইজ আমাদের যা সিচুয়েশনস, যে সাবজেক্ট বা রিসিপিয়েন্ট, এই সিচুয়েশনটাই ফার্দার কন্টিনিউ হবে। আদারওয়াইজ ডেমোক্রেটিক গভর্নেন্স বা সিটিজেন পার্টিসিপেশন, this will be a simple a matter of discussions only, nothing else. একটা জিনিস আমাদেরকে ভালো করে এই সম্পর্কে দেখতে হবে, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট যে ধরনের হয় সেটাও ডেমোক্রেটিক ডেভেলপমেন্ট। The concept democratic development, এই জিনিসটা, এই democratic development means in the process of development 1.3 billion populations must engaged.
There should be engagement. Then if the people are engaged, if the people are participated, তাহলে আমরা empowerment of people ও বলতে পারি। তাহলে আমরা ওই মাইন্ডসেটটা from recipient দিকে আমরা হয়তো citizens character বা attitude আমরা করতে পারি। Thank you very much. Thank you so much, Professor Lama sir, for your excellent way of presentations. It's very informative and impressive lecture. আমরা শুরু করব আমাদের প্রশ্ন উত্তর পর্ব। যারা এই অনুষ্ঠানে যুক্ত আছেন আমি সবাইকে অনুরোধ করছি আপনারা মাইক্রোফোন অন করুন, নিজের নাম বলুন এবং স্যারকে আপনারা যে প্রশ্ন আছে আপনারা ডিরেক্ট করতে পারেন। আমরা শুরু করছি প্রশ্ন উত্তর পর্ব। ছাত্রছাত্রীদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন, তোমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আমরা শুরু করব, তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো। আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানটা শুরু করব। এখন আমাদের ইন্টারাকশন সেশন। প্লিজ যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা মাইক্রোফোন অন করে স্যারকে ডিরেক্ট প্রশ্ন করতে পারেন। স্যার, আমি সায়ন্তিকা মাইতি। আমি কলেজ ওই ফার্স্ট সেম পল সায়েন্স অনার্স। আমার দুটো কোশ্চেন ছিল। গভর্নেন্সটা একটু বললে ভালো হতো, আর গভর্নেন্স অ্যান্ড গুড গভর্নেন্সের মধ্যে ডিফারেন্টটা কি? ঠিক আছে স্যার, ইয়েস আমার একটা কোশ্চেন ছিল। বলো। আমরা ভারতবর্ষের প্রত্যেকটা ক্ষেত্রে দেখতে পাই যে মহিলাদের পার্টিসিপেশনটা অনেকটাই কম, তেমন রাজনীতির ক্ষেত্রেও আমরা দেখি পুরুষের তুলনায় মহিলাদের পার্টিসিপেশন অনেক কম, বিশেষ করে গ্রামীণ এলাকায়। এখানে আমার প্রশ্ন, রাজনীতিতে মহিলাদের পার্টিসিপেশনটা কি করে বাড়বে, এর ওয়ে বা রাস্তাটা যদি বলেন খুব ভালো হয়। আরো কারো প্রশ্ন আছে? মনে হচ্ছে আর প্রশ্ন নেই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই দুটো প্রশ্নটা নিয়ে নিই। ইয়েস স্যার। ওকে, থ্যাংক ইউ তোমাদেরকে প্রশ্ন করার জন্য। গভর্নেন্স গুড গভর্নেন্স, আমি গভর্নেন্স কথাটা আগে বললাম কি গভর্নেন্স মানেটা হচ্ছে কি একটা প্রসেস অফ গভর্নিং বা অ্যাক্ট অফ গভর্নিং, এটাও বলতে পারো। গভর্নেন্স কিন্তু যে শব্দটা আমরা যখন বলি না, গভর্নেন্স বলতে গেলে শুধু পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা গভর্নমেন্টের সঙ্গে যুক্ত আছে এটা নয়। গভর্নেন্স আমি আগে বললাম, গভর্নেন্স ক্যান বি seen even in the family pattern of running the ফ্যামিলিকে কিভাবে রান করে সেটাও কিন্তু গভর্নেন্স এক ধরনের। সো গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, যেটা আমরা প্রথমে আমাদের ইন্ডিয়াতে অনেক আগে যখন 2005 আমাদের ওই অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হয়েছিল, সেকেন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম হয়েছিল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা ইনিশিয়েট করেছিল গভর্নেন্স কনসেপ্টটা, মানে এটা হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্স, যেটার জন্য সিটিজেন্স ওরাও সিটিজেন্স থাকতে হবে। হ্যাঁ, দ্যাট মিনস যে প্রসেসগুলো আমি আগে বললাম, যে পোর্টালসগুলো যেটা আছে, বিভিন্ন ধরনের গভর্নমেন্টের পোর্টালসগুলো আমরা দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা এখন করতে পারি, গভর্নমেন্টকে কমপ্লেন করতে পারি, আমাদের গ্রিভেন্সেসটাকে পাঠাতে পারি আমাদের সেখানে একটা সিটিজেন গ্রিভেন্সেস মানে অপশন থাকে, সেটাতে গিয়ে আমরা বলতে পারবো কি আমাদের কি কি সুবিধা আছে। একটা ঘটনা বলি, মেদিনীপুরেরই ঘটনা। আমার একজন ছাত্র সেভাবে একটা ডাইরেক্ট স্টেট সেক্রেটারিকে কমপ্লেন করেছিল, মানে ওর হচ্ছে গ্রামে রাস্তাঘাট অসুবিধা হয়েছিল, রাস্তাঘাট অনেক আমাদের এখানেও সেরকম আছে, মানে রোড কনস্ট্রাকশনটা ঠিক মতন হয়নি, সবসময় লোক গাড়ি দিকে পড়ে যাচ্ছে, অনেকবার বলা হয়েছে পঞ্চায়েতকে, তাও কিন্তু রোড মেনটেনেন্সটা করছিল না। তখন উনি একটা ডাইরেক্ট লেটার লিখে ডাইরেক্ট সেক্রেটারিকে ওখানে পাঠিয়েছিল, হোম সেক্রেটারিকে। তখন ইমিডিয়েটলি সেখান থেকে ডাইরেক্ট ডিএম কে ফোন করে, ডিএম থেকে ডাইরেক্ট বিডিওর কাছে চলে এলো। তারপরে বিডিও সেই লোকটাকে ফাইন্ড আউট করেছে ওই পঞ্চায়েত, যে পঞ্চায়েতে ও থাকতো, গ্রাম পঞ্চায়েতে। তারপরে সেই আবার
গ্রাম পঞ্চায়েতের দিকে ওকে থ্রেট করা হচ্ছে, তুমি কেন পাঠানো হলো, কিনা ইয়ে করা হলো, এই করা হলো, আমাদেরকে বলতে পারতো। বাট হি হ্যাজ কমপ্লেন নাম্বার অফ টাইমস, বাট দেয়ার ওয়াজ নো এনি ইনিশিয়েটিভস, নাথিং ওয়াজ টেকেন। তো পরে আবার ওকে ফোর্স করা হলো কি তুমি ওই যে লেটার যেটা পাঠিয়েছো ওইটাকে তুমি না, ওইটা ভুলে পাঠানো হয়েছে, এইভাবে ফোর্স করা হলো ওকে কি তুমি ওইটাকে উইথড্র করো। এই এই ধরনের জিনিসগুলো আমরা দেখতে পেরেছি। মিনস এটা হচ্ছে সিটিজেন ও চ্যালেঞ্জ করেছে। দ্য মুভমেন্ট ইউ চ্যালেঞ্জ দ্য পাওয়ার অফ দ্য মানে গভর্নমেন্ট, তো এই ধরনের মানে তোমার সমস্যাগুলো চলে আসতে পারে। তো এই ই সিটিজেন ই গভর্নেন্স মানে এটা হচ্ছে এই এই জিনিসগুলো। তারপরে বিভিন্ন আমরা যে পেমেন্টগুলো করি, যেমন ইলেকট্রিসিটি বিলগুলো আমরা বসে বসে বাড়িতে বসে বসে ইন্টারনেট দিকে আমরা করতে পারি। হ্যাঁ, তো এই জিনিস হচ্ছে ই গভর্নেন্সের সিস্টেম। আর গুড গভর্নেন্স এখন এই কনসেপ্টটা তো মোটামুটি সব জায়গায় পাবে, সুশাসন যেটাকে বাংলায় বলে। তুমি যে কোনো বই পড়লে আরো ভালো করে বুঝতে পারবে কি গভর্নেন্স যখন আমরা গুড বলি, গুড বলতে গেলেই তার অপোজিটটাও চলে আসবে। প্রথমে আমাদেরকে বুঝতে হবে ব্যাড গভর্নেন্সটা কি। যেমন অমর্ত্য সেন বলছিল যদি জাস্টিসটাকে ভালো করে বুঝতে হয় তাহলে ইনজাস্টিস পড়ো, জাস্টিস অটোমেটিক্যালি বুঝে যাবে। হ্যাঁ, তো সেরকমই রলসও ওইটা ওনার যদি লেখাতে দেখতে পেলে ইনজাস্টিসটাকে ভালো করে বুঝতে গেলে বা ইনজাস্টিসটাকে কমিয়ে দিলে অটোমেটিক্যালি জাস্টিস বলবে। জাস্টিস এমন একটা শব্দ যেটা খুবই কমপ্লেক্স, তাহলে ইনজাস্টিসটাকে আমরা কি করে কমিয়ে যেতে পারি, তাহলে জাস্টিস এমনি। সেরকমই গুড গভর্নেন্স আর ব্যাড গভর্নেন্স, আমি অত কমপ্লেক্স যাব না। ব্যাড গভর্নেন্সটা কি ওই জিনিসটা যদি আমি বুঝি তাহলে গুড গভর্নেন্স তাকে সহজে আমরা বুঝতে পারবো। কারণ গুড গভর্নেন্স যেটা তুমি বলো তোমার জন্য হয়তো সেটা গুড গভর্নেন্স হতে পারে বা অন্যর জন্য ব্যাড গভর্নেন্স হতেও পারে, দেয়ার ইজ আ ডিবেট। বাট স্টিল গুড গভর্নেন্স বলতে গেলে আমরা এটাই বলি কি যেখানে সিটিজেন পার্টিসিপেশন থাকে, ঠিক আছে, যে গভর্নেন্স যেখানে তুমি ভালো করে বুঝতে পারবে যে ইউএনডিপি তেও এক্সপ্লেন করা আছে গুড গভর্নেন্স মানে কি, অল পিপলস পার্টিসিপেশন। আমি একবার বললাম না যে এসডিজির কথাটা বললাম আগে কি যেখানে পার্টনারশিপের কথা বলা আছে, এই পার্টনারশিপের কথা কিন্তু স্টেটের পার্টনারশিপ নয়, পিপলস পার্টনারশিপ। এটা হচ্ছে গুড গভর্নেন্স। গুড গভর্নেন্স মিনস মোর অ্যাকাউন্টেবিলিটি, মোর পার্টিসিপেশন আর ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সিটা না থাকলে গুড গভর্নেন্স কোথাও হয় না। মানে ইনফরমেশন অ্যাক্সেস থাকতে হবে। যেহেতু আমাদের অফিসিয়াল সিক্রেট অ্যাক্ট ছিল ওইটাকে স্ক্র্যাপ করা হয়েছে, তাও কিন্তু আমরা ইনফরমেশন নিতে গেলে অনেক ঝামেলা আছে, অনেক প্রসিডিউরাল ডিফিকাল্টিস আমরা আমাদেরকে ফেস করতে হচ্ছে। তাও কিন্তু গুড গভর্নেন্স এইভাবে আমি যেটা বুঝতে পেরেছি এটা হচ্ছে গুড গভর্নেন্স, যেখানে আমি বলতে চাই কি সিটিজেন এঙ্গেজমেন্ট। যে কোনো ডেভেলপমেন্ট ক্ষেত্রে, যে কোনো গভর্নেন্স ক্ষেত্রে, সেখানে যদি আমরা ম্যাক্সিমাম পিপল, ম্যাক্সিমাম মিনস দ্য পিপল দোজ হু লিভ ইন দ্যাট এরিয়া, ওদেরকে যদি আমরা অংশগ্রহণ করি বা পার্টিসিপেট করি তাহলে ওইটাকে আমি গুড গভর্নেন্স বলবো। নেক্সট হচ্ছে তোমার উইমেন্স পার্টিসিপেশন ইন পলিটিক্যাল পার্টিজ। এখন এইটা তো মানে আমি বুঝতে পেরেছি, দেখতেও পারি এই জিনিসগুলো আছে। আমি ওয়ার্ক প্লেসের কথাটাও বললাম কি কিভাবে গ্র্যাজুয়ালি women employees are going down but decreasing। আমি যেটা বুঝতে পেরেছি আমার ফ্যামিলি লাইফ দিকেও, আমার এখন দুটো ছেলে, আমি আমার মিসেসও কলেজে চাকরি করে, শি ইজ অলসো প্রফেসর, কিন্তু আমি যত টাইম পাই আউট অফ কেয়ারিং অফ দিস টু কিডস, আমার মিসেস কিন্তু অত টাইম পাচ্ছে না। সো অটোমেটিক্যালি বুঝতে পেরেছি কি এত এঙ্গেজমেন্ট থাকে, হয়তো আমি জানি ওনাকে আমিও সময় দিতে হবে, এখন আমিও সময় দিচ্ছি, কিন্তু তাও একটা কি বলবো সেটাকে আমি হয়তো ঠিক মতো নাও বলতে পারি, কিন্তু একটা যে মা যে বলে মানে বাচ্চা বেশি মাকে খোঁজে, তো সব সময় she has to be ready before giving maximum time for the study to giving maximum time to caring the children। এই জিনিসগুলো একটা হাউস হোল্ড, একটা ফ্যামিলির অ্যাকাউন্টেবিলিটি এই জিনিসটাও আছে। এটার জন্য হয়তো উইমেন্সরা পলিটিক্যাল পার্টিজে এই জায়গাগুলোতে ইন্ডিপেন্ডেন্টলি যেতে পারছে না ওনারা, এটাও একটা রিজনস হতে পারে। এডুকেশন এটাও হতে পারে, এডুকেশন মে বি দ্য ওয়ান ফ্যাক্টরস। কি যদি আমরা দেখতে পাই লিটারেসি রেট
বা লিটারেসি রেট তো অলমোস্ট 50-50% আছে, কিন্তু যে একটা আমরা বলি সেটা হচ্ছে যত ম্যানরা একটা ডেডিকেট হয় বা যে ধরনের একটা ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডসেট নিয়ে যেতে পারে পলিটিক্যাল পার্টিসে, ওইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না উইমেনের ক্ষেত্রে। দিস মে বি দ্য ফ্যাক্টর, কিন্তু তাও আগে দিকে নাম্বার অফ উইমেন্স লিডার্স, পলিটিক্যাল লিডার্স যেটা আমরা বলবো সেটা ইনক্রিজ হয়েছে। কিন্তু একটা জিনিস যেটা বলি সেটা হচ্ছে আগে তো সিএম, নাম্বার অফ সিএমস ইন আওয়ার কান্ট্রি বেশি ছিল, এখন তো উইমেন সিএম আমরা একজনকেই দেখছি, আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। সি ইজ ওয়ান অফ দ্য great example of, I should say, women leaders in our country. Thank you. I hope আমি বোঝাতে পেরেছি হয়তো। ধন্যবাদ জানাই আজকের বিশেষ আলোচনা সভার প্রধান বক্তা ডক্টর বুদ্ধ বাহাদুর লামা স্যারকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, সিকিম সেন্ট্রাল ইউনিভার্সিটি। ধন্যবাদ স্যার। এখন আমি অনুরোধ করছি ইংলিশ ডিপার্টমেন্টের অধ্যাপিকা অরুন্ধতী পাত্র ম্যাডামকে আজকের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু করার জন্য। অরুন্ধতী ম্যাডাম। ধন্যবাদ স্বাগতা ম্যাডাম। আজ ছাত্র সপ্তাহ উদযাপনের দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান তাৎক্ষণিক বক্তৃতার জন্য সকল ছাত্রছাত্রীদের জানাই আমার স্বাগতম। আর আমি আশা করব পাঁচ মিনিট করে সময় দেবো, তার মধ্যে তোমরা তোমাদের বক্তব্যটি শেষ করার চেষ্টা করবে। তাৎক্ষণিক বক্তৃতার প্রথম পার্টিসিপেন্ট হিসেবে আমি ডেকে নিতে চাই ইংলিশ ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টারের স্টুডেন্ট অর্মিন্টা মাইতিকে। অর্মিন্টা, প্লিজ। Yes, ma'am. Good afternoon, everyone. আমি অর্মিন্টা মাইতি, বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছাত্র সপ্তাহ উদযাপন 2022 এই অনুষ্ঠানটির তাৎক্ষণিক বক্তৃতা নারী ক্ষমতায়ন বিষয়বস্তুটি আমি বেছে নিয়েছি। ফার্স্টে বলি, ক্ষমতায়ন মূলত বোঝায় নারীর স্বাধীনতা ও সকল ক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠা, বিশেষ করে ক্ষমতা প্রতিষ্ঠা। কিন্তু আমাদের দেশে স্বাধীনতা এলেও নারীদের উপর পুরোপুরি স্বাধীনতা দেওয়া হয়নি। একটি দেশ তখনই পুরোপুরি স্বাধীন হবে যখন দেশের প্রত্যেকটি জীবের স্বাধীনতা থাকবে। এই দিক থেকে দেখতে গেলে আমাদের দেশ ভারতবর্ষ এখনো স্বাধীন হয়েও কিন্তু পরাধীন রয়ে গেছে। নারীর ক্ষমতায়নের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটি হলো নারীদের ঘর সংসারের চার দেওয়ালে আটকে রাখা, স্বামী শ্বশুরদের দেখভাল করা, তাদের নির্দিষ্ট বয়সের আগে বিয়ে দিয়ে দেওয়া বা তাদের জন্মের সময় কিংবা সন্দেহের বশে গর্ভাবস্থায় মেরে ফেলা। এই নারীদের প্রতি সব রকমের সামাজিক বৈষম্য দূর করার জন্য আইন ব্যবস্থাকে কিন্তু জোর দেওয়া হয়। নারী ও পুরুষদের সমান তালে অংশগ্রহণের মাধ্যমে সামাজিক দৃষ্টিভঙ্গি ও গোষ্ঠীগত অভ্যাস বদলানো, ক্ষমতায়নের মাধ্যমে নারীর সম্মান বাড়াতে সচেতনতা বৃদ্ধি, সাক্ষরতা এবং প্রশিক্ষণের ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়েছে। নারী ক্ষমতায়ন নারীদের সমাজে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে জীবন নির্ধারণমূলক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ করে দেয়। নারীর ক্ষমতায়ন নারীর নিজস্ব মূল্যবোধকে বিকশিত করতে সাহায্য করে। আমি আমার এই ক্ষুদ্র বক্তব্যটি সোমা চক্রবর্তীর লেখা আমি নারী এই কবিতাটির কিছু লাইনের মাধ্যমে শেষ করছি। আমি শক্তি, আমি সৃষ্টি আর লয়, আমি ধারক বাহক, আমি যেন, আমি ধ্বংসের যুদ্ধে কখনো প্রলয়ঙ্কারী, কখনো শক্তির রূপ ধরি, আমার ইচ্ছায় সংসার বাঁচে। ধন্যবাদ অর্মিন্টা, এত সুন্দরভাবে ছোট্ট করে নিজের ভাবনা চিন্তা তুলে ধরার জন্য। আর সত্যি এই সমাজে নারীদের জায়গা কোথায় সেটা কি খুব ছোট্ট ভাষায় কবিতার মধ্য থেকেও বলার জন্য অসংখ্য ধন্যবাদ তোমায়। আমি একটু ইন্টারাপ্ট করছি। আমার একটা দ্বিতীয় পার্টিসিপেন্ট হিসেবে আমি ডেকে নিতে চাই
ছন্দশ্রী গুড়িয়া, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের 5th সেমিস্টারের ছাত্রী। ছন্দশ্রী। আমি একটু অনুরোধ করছি আমার প্রিয় ছাত্রছাত্রীদের, প্লিজ বলার সময় যদি সম্ভব হয় ক্যামেরাটা অন করো। আমি কিন্তু এতক্ষণ ক্যামেরা অন করেছিলাম, ক্যামেরাটা অন করলে আমাদের ভালো লাগবে। তোমরা বলছো এত সুন্দর করে, একটু ক্যামেরাটা প্লিজ অন করো। নমস্কার। বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মহাশয় ডক্টর মানবেন্দ্র সাহু মহাশয় স্যারকে আমার প্রণাম। আমার কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টের অধ্যাপক অধ্যাপিকাদের আমার প্রণাম। আমার সহপাঠী ও আমার ভাই বোনেদের অনেক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমার তাৎক্ষণিক বক্তৃতার বিষয় হলো পরিবেশ সচেতনতা। প্রথমে আমরা পরিবেশ সম্পর্কে একটু জেনে নিই। পরিবেশ আমাদের বন্ধু। আমাদের চারপাশে গাছপালা, ঘরবাড়ি, মানুষজন ইত্যাদি যা কিছু আছে, এদের সকলকে নিয়েই আমাদের পরিবেশ। আর এই পরিবেশের জন্যই আমরা আজ বেঁচে আছি। এই পরিবেশের উন্নতি সাধনই হলো এবং পরিবেশ দূষণমুক্ত করার নামই হলো পরিবেশ সচেতনতা। এরপরে একটু বলি আমাদের পরিবেশ কি কি কারণে দূষিত হচ্ছে। মানুষসৃষ্ট ক্রিয়াকলাপ, শিল্পোন্নয়ন, পেট্রোল বা ডিজেল গাড়ির অতিরিক্ত ব্যবহার, গ্যাস নিঃসরণ, প্লাস্টিকের উৎপাদন, নির্বিচার ব্যবহার, জনসংখ্যা বৃদ্ধি ইত্যাদি। বনভূমি কাটা, রাসায়নিক ও কীটনাশক সারের ব্যবহার, ইলেকট্রিক দূষণ ও বিভিন্ন ফোনের চার্জার ইত্যাদি ব্যবহার করে ফেলে দেওয়া, শিল্প ও গার্হস্থ্য বর্জ্য, জীবাশ্ম জ্বালানির ব্যবহার, আবর্জনা উৎপাদন ও জমা করা ইত্যাদি। পরিবেশ দূষণের ফলে মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানান শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে। মানুষের ওপর প্রভাবগুলি হলো দূষিত এলাকার গর্ভবতী মহিলাদের গর্ভপাত ও মৃত শিশুর প্রসবের ঝুঁকি বেড়ে যাচ্ছে এবং শিশুর বুদ্ধিমত্তার বিকাশ ব্যাহত হচ্ছে। শব্দ দূষণের কারণে হাইপার টেনশন, হৃদরোগ, মাথা ব্যথা বা স্নায়ুগত সমস্যা শিশুর জন্মগত একটি ত্রুটি হচ্ছে। শিল্প কলকারখানার বজ্র মিশ্রিত জল ব্যবহারের ফলে চর্মরোগ, টাইফয়েড, জন্ডিস ইত্যাদি রোগ হচ্ছে। দূষিত জলের প্রভাবে খাদ্যচক্রের মাধ্যমে সীসা, প্লাস্টিক সহ নানান ক্ষতিকর পদার্থ মানবদেহে চলে আসছে। দীর্ঘদিন বায়ু দূষণের মধ্যে থাকায় ফুসফুসের ক্যান্সার, হৃদরোগ, লিভার, কিডনির দীর্ঘমেয়াদী সমস্যা দেখা দিচ্ছে। প্রাকৃতিক প্রভাব, পরিবেশ দূষণের ফলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, বন্যা, নদী ভাঙন, খরা, মরুকরণ ইত্যাদি দেখা দিচ্ছে। বর্তমান দিনে পরিবেশ রক্ষা করা আমাদের একটি বিশাল বড় দায়িত্ব হয়ে উঠেছে। পরিবেশ রক্ষায় আমাদের করণীয় কাজগুলি হলো পরিবেশ বান্ধব যানবাহনের ওপর জোর দিন। দিনে দিনে পথে ঘাটে গাড়ির সংখ্যা বেড়েই চলেছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে দূষণ। তাই দূষণ নিয়ন্ত্রণে আনার জন্য পরিবেশ বান্ধব যানবাহন প্রয়োজন। যেমন ভালো উদাহরণ আমি দিতে পারি সাইকেলের ব্যবহার করুন। বাস্তুতন্ত্রকে সুরক্ষিত রাখুন। গ্লোবাল ওয়ার্মিং ও বায়ু দূষণের কারণে বাস্তুতন্ত্র প্রচুর প্রভাবিত হচ্ছে। 3 নম্বরে বলতে পারি কার্বন ফুটপ্রিন্ট ও বায়ু দূষণ কম করুন। 4 নম্বরে কীটনাশক ও কেমিক্যালের ব্যবহার কম করুন। পরিষ্কার পরিচ্ছন্নের কাজে কেমিক্যাল যুক্ত সামগ্রীর বদলে সোডা, লেবু ইত্যাদির মিশ্রণে ব্যবহার করুন। স্থানীয় এলাকাতেই ফল সবজি উৎপাদন করুন, এতে গাড়ির চলাচল কম হবে, পরিবেশ দূষণ কম হবে। নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলুন, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। বায়োডিগ্রেডেবল ও নন বায়োডিগ্রেডেবল আবর্জনা ফেলার জন্য পৃথক পৃথক ডাস্টবিন ব্যবহার করুন। আরেকটা কথা বলতে চাই, এখানে বর্জ্য পদার্থ রিসাইকেল করুন, মানে কাঁচ, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম বা খাবারের কাগজ ফেলে দেওয়ার পরিবর্তে রিসাইকেলের মাধ্যমে এগুলো আবার ব্যবহার করা যেতে পারে। যেমন এখানে আমি উদাহরণ দিতে পারি
কাঁচ ও প্লাস্টিকের বোতল ব্যবহার করার ফলে পরে তাকে সুন্দরভাবে কেটে আপনারা ফুলদানি বানিয়ে ফেলতে পারেন। আমরা প্রত্যেকে যদি ছোট ছোট অভ্যাস গড়ে তুলতে পারি তাহলে পরিবেশকে সুস্থ রাখা যাবে। তবে পরিবেশের সুস্থতা সম্পর্কে আমরা কতজনই বা সচেতন থাকি? আজ সচেতন হলাম আর কাল ভুলে গেলাম, এটা করলে হবে না। প্রতিনিয়ত আমাদের পরিবেশের কথা মাথায় রেখে কাজ করতে হবে। আজকের এই ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে আমি শপথ নিতে পারি যে, এবং আমরা শপথ নিতে পারি যে আজকের থেকে আমরা কখনোই এরকম কিছু খারাপ কাজ করব না যাতে পরিবেশের ক্ষতি হয়। আমরা যখনই যা কিছু করব তা একটু দেখে শুনে, সেটা যেন পরিবেশকে ক্ষতি না করে। আমরা সমস্ত পরিবেশ বান্ধব জিনিসপত্র ব্যবহার করব, অকারণে গাছ কাটবো না। একটি গাছ কাটলে 5টি গাছ লাগাবো। বাড়ির চারপাশে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমি একটি কবিতা লিখেছি এই পরিবেশকে নিয়ে, 4 লাইন শোনাচ্ছি। মৃত্যুর হাত থেকে জীবন বাঁচাতে করব আমরা লড়াই, পরিবেশ সুরক্ষার দায়িত্ব নিতে এগিয়ে আসবো সবাই। আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়কে। থ্যাংক ইউ ফর লিসনিং অল অফ ইউ। ধন্যবাদ ছন্দশ্রী তোমার এই বক্তব্যের কারণে। আর তোমার পরিবেশ সচেতনতা এই টপিকটা শোনার পর আমার সুকান্ত ভট্টাচার্যের একটা কবিতার কথা মনে পড়ে গেল, ছাড়পত্র। আমিও 4টে লাইন বলে শোনাতে চাই। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। আমার মনে হয় এটা এই বর্তমান সমাজে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকেরই এই অঙ্গীকার নেওয়া দরকার। তাই আমি এর পরের পার্টিসিপেন্ট অরিজিৎ দাস, 3rd সেমিস্টার ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, ডেকে নিচ্ছি তোমায়। অরিজিৎ। ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ অরিজিৎ, শোনা যাচ্ছে। Good afternoon, all our principal sir, Dr. Manavendra Sahu sir, our friends and all the sir and madam present here. I am Orijit Das. Wish you a happy new year. Before I start, I want to thank AP ma'am to choose me as a participant of this program. So I'm going to start my speech on moral value in students' life. Everyone knows that our life is precious. What we do, what is our ultimate goal, beyond what we are trying to accomplish, is to achieve our own happiness and become a good person. Look around yourself. How many people are happy today? How many of them are satisfied with what they have? Maybe no one. We have everything, but we are not contented. Because I think the reason behind it, we have lost our values in this world where no one care for others. You can take an example that a man lying on road and bleeding, but still there is no one to help him. It's not done.
what has happened to us? Are we following the right path? We must know that we are a man and we should keep a moral value inside us. When we live our life according to moral values that are based on honesty, compassion, courage, forgiveness, then we form a bond with the other people. Moral values preparing the child for the future while he or she playing the role in society when he or she grows up. A student's life is full of challenges. If we neglect the teaching of moral values, we'll not be able to perceive the difference between right and wrong. Life has meaning and importance when it based on value. Either it's joy or it's peace. Moral values teaches us more than a teacher or any book. Students nowadays love to enjoy themselves and they don't care what people think about them. Moral values are important in students' life. Moral values let us decide what is right and what is wrong, what is good and what is bad for us. Thus, we get a decision making ability which help us to live in our society. Since student is a learner, the moral values guide us accordingly. As an example, I can say that cheating in the exam can't get any learning, and we should accept that. Moral values elicit a feeling of gratitude in a student's towards life. Moral values help us to become truthful in our life because we all know that one can't make good future by lie. At last, I say that moral values builds a better character of a person. One should have moral values as a great part of life to achieve something big in future. As the moral values are ingrained in our personality, we will gain respect from everyone around him. Again, good afternoon, everyone, and thank you to give me a chance as a participant in this program. Thank you. ধন্যবাদ অরিজিৎ। এখন আমি ডেকে নেব পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের ছাত্রী সায়ন্তিকা মাইতি। সায়ন্তিকা, ইয়েস ম্যাম। প্লিজ স্টার্ট। শ্রদ্ধেয় অধ্যক্ষ, শিক্ষক এবং শিক্ষিকা এবং সমস্ত সিনিয়র দাদা দিদি ও আমার প্রিয় বন্ধুদের জানাই শুভ অপরাহ্ন। গুড আফটারনুন। এটি খুব সুন্দর দিন এবং আমি এটা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে খুব খুশি এবং শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্যটি শুরু করতে চাই। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ নারীদের ক্ষমতায়ন সম্পর্কে আমার চিন্তা ভাবনা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সাধারণভাবে নারীর ক্ষমতায়ন বলতে নারীর ক্ষমতা অর্জনকে চিহ্নিত করা হয়ে থাকে,
বস্তুতপক্ষে জীবনের সকল ক্ষেত্রে, যথা শিক্ষা, সাহিত্য, জ্ঞান বিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রে নারীর যোগ্য মর্যাদা ও প্রাপ্য স্থান প্রাপ্তি এবং এই সকল ক্ষেত্রে নারী কর্তৃক ক্ষমতা অনুযায়ী যথাযোগ্য কর্ম সম্পাদনের সামর্থ্যের মধ্যেই নারীর ক্ষমতায়ন মূর্ত হয়ে ওঠে। এই পিতৃতান্ত্রিক সমাজে নারীর এতকালের যাবতীয় শোষণ, পীড়ন, বঞ্চনা ও অবহেলা ও অবমাননার অবসান ঘটিয়ে তাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে যোগ্য স্থান ও ন্যায্য ক্ষমতা দেওয়ার ধারণাকেই সুস্পষ্টভাবে তুলে ধরে। এই কারণে নারী ক্ষমতায়ন একান্তভাবেই নারীকেই তার প্রাপ্য ক্ষমতার আসনে অধিষ্ঠিত করতে চায়। বিশেষ করে গ্রামাঞ্চলে নারীর ক্ষমতায়ন আজও প্রয়োজন। নারী ভ্রূণ হত্যা, ঘরোয়া সহিংসতা, বাল্য বিবাহ, লিঙ্গভিত্তিক বৈষম্য আজও নারীর মুখোমুখি হচ্ছে। এমন কিছু চ্যালেঞ্জ আজ এই সমাজে, আমি সমাজে বলছি কেন, এখনো আমাদের বাড়িতেও বলা হয় যে বাড়ির মেয়েরা হলো রূপে লক্ষ্মী ও গুণে সরস্বতী, কিন্তু আমি আজও শুনতে পাইনি কেউ বলেছে যে কালী ও দুর্গা কেউ চেয়েছে বলে আমি এখনো শুনতে পাইনি কারোর মুখে। কেউ কেন চায়নি জানেন? কারণ তারা যে লড়াই করতে জানে, তারা যে প্রতিবাদী, তারা ঘুরে দাঁড়াতে জানে। সবাই বলে যে মেয়েদের এত কথা বলতে নেই, তাহলে কেন কেউ বাক শক্তিহীন স্ত্রী চায় না? এখন নারী দিবসে সবাই নারী দিবসের শুভেচ্ছা জানায় শুধুমাত্র ওই 8ই মার্চ দিনটির জন্য। আমার নারী দিবস সেদিন সফল হবে যেদিন মেয়েরা বছরে 365 দিনের যে কোনো সময় নির্ভয়ে বাইরে চলাফেরা করতে পারবে, অর্থাৎ সমাজে, যে সে বাসে হোক, ট্রেনে হোক বা হেঁটেই হোক। যেদিন মেয়ে মানুষ বা মাল নয়, মানুষ হিসেবে সমাজে পরিচয় পাবে। যেদিন নোংরা চোখগুলো মেয়েদের শরীর বিশ্লেষণ করা বন্ধ করবে, যেদিন কন্যা ভ্রূণ হত্যা বন্ধ হবে, যেদিন ধর্ষণ বন্ধ হবে, সেদিন হবে প্রকৃত নারী দিবস। শুধু একটা দিন নয়, শুধু একটা সময় নয়, বছরের প্রত্যেকটি দিনই হোক নারী দিবস। আমাদের এই ইন্ডিয়াকে ভারত মাতা বলে, কিন্তু কেউ কোনোদিন ভারত পিতা বলে না। দেয়ার ইজ নো টুল ফর ডেভেলপমেন্ট মোর এফেক্টিভ দেন দ্য এম্পাওয়ারমেন্ট অফ উমেন। অর্থাৎ এখানে উন্নয়নের জন্য নারী ক্ষমতায়নের চেয়ে কার্যকরী আর কোনো হাতিয়ার নেই। বাবাকে বলতে শুনেছি যে তিনি পুত্র সন্তান চান, এবং সবাইকেই আমি দেখেছি যে মানুষ মেয়ের চেয়ে ছেলেদের বেশি পছন্দ করে। কিন্তু আজ এখানে আমি আপনাদের সঙ্গে দাঁড়িয়ে সত্যি বলছি, এই সমাজে মেয়েকে বড় করা সত্যি খুব কঠিন। যদি এই সমাজে একটি মেয়ে সন্তান যখন নিজের বাইরে যাওয়ার ইচ্ছা বাবা মাকে বলতে চায়, তখন সেই মেয়েটির দিকে বেশ কয়েকটি প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। কোথায় যাবে, কেন যাবে, কখন আসবে? কিন্তু ওই মেয়েটির বদলে যদি ওখানে একটি ছেলে থাকতো, এতগুলো প্রশ্ন কেউ জিজ্ঞাসা করতো না বা চাপিয়ে দিত না। আমি আমার বক্তব্যটি একটি কবিতা দিয়ে শেষ করতে চাই। নারীর অধিকার। আব্দুস সালাম। ক্ষেত্র বিশেষ শ্রেষ্ঠ নারী, ক্ষেত্র বিশেষ নর, শ্রেষ্ঠত্বের গ্যাড়াকলে দুষছে পরস্পর। একটি পাখির 2টি ডানা, বিস্তারিয়া ওড়ে, একটি ডানা নষ্ট হলে রইবে নিচে পড়ে। নারী তবু পায় না আজও সমান অধিকার, নারী কেন পায় না আজও মানবাধিকার? একই সমান শ্রম দিয়ে পায় না সে সমান দাম, এক সমাজে বসত তবু পায়লো সুনাম। চলাফেরায়, পোশাক পরায় পায়নি স্বাধীনতা, সব স্তরেই নারীর পরে চলছে অধীনতা। একই মায়ের গর্ভে থেকেও সর্বদা বঞ্চিত, স্থাবর ও অস্থাবরে ভাই করে সঞ্চিত। বিয়ের পরে স্বামীর ঘরে যৌতুকের হয় বলি, জনম জনম নেইকো শরম আসছে প্রথা চলি। প্রাণহানি আর মানহানিতে পায় না সে সুবিচার, পুরুষতান্ত্রিক এই সমাজে এতই অত্যাচার। ক্ষমতায়ন হচ্ছে নারী কিন্তু অসহায়, মায়ের সম্মান নিয়ে নারী পাচ্ছে না অসহায়। ইচ্ছা করে পুরুষ তারে করে নির্যাতন, তাহলে আজ এই সমাজে কিসের বিবর্তন? সভ্যতার এই স্বর্ণ শিখরে বর্ণচোরা নর, উন্নয়নের গল্প শুনে হয় যে শ্রুতিধর। ডিজিটালে বাংলাদেশে প্রযুক্তি নির্ভর, তবু কেন ধর্ষিত হয় কয় কারে বর্বর? এখন
আমরা আমরা এখানে যতজন উপস্থিত আছি, আমি সবাইকেই বলছি, আমরা যতই এখানে নারী ক্ষমতা নিয়ে বক্তৃতা দিই, কিন্তু আমাদের বাড়িতে এখনো পর্যন্ত এটা চলে আসছে। আমরা বাড়িতে মাকেই দেখি না যে মা সন্ধ্যা দেয়, মা রান্না করে, মা সেলাই করে। মা কেন করবে? মেয়েরা কেন করবে? এই সমাজে এখনো মেয়েদেরকে সন্ধ্যা হওয়ার পর বাড়ির বাইরে বেরোতে দেওয়া হয় না। কিন্তু এটা ছেলের কাছে কখনোই এটা একটা স্বাভাবিক বিষয় ছেলের কাছে। একটি ছেলে যখন সারা রাত বাড়ির বাইরে থেকে তাকে কেউ কোনো প্রশ্ন করে না, কিন্তু একটি মেয়ে যখন সারা রাত বাইরে থেকে বাড়ি ফেরে তখন তাকে একটা ক্যারেক্টার বাজে সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। এখনো এই সমাজ ছেলে মেয়েকে সমানভাবে ভাবতে পারে না। আমাদের সমাজের কাছে একটাই প্রশ্ন যে মেয়েরা ছেলেদের থেকে কোন অংশে কম, যে যে জন্য সমাজে মেয়েদের ছেলেদের মতো সমান অধিকার দেওয়া হয় না, সমান সম্মানও দেওয়া হয় না। আমি একটি মাদার টেরেসার একটা কথা বলতে চাই। আই অ্যালোন ক্যান নট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, বাট আই ক্যান কাস্ট এ স্টোন অ্যাক্রস দ্য ওয়াটার্স টু ক্রিয়েট মেনি রিপেলস। আমি এই বলে আমার বক্তব্যটি শেষ করলাম। খুব সুন্দর হয়েছে সায়ন্তিকা। তোমার বক্তব্যের মধ্য থেকে সত্যিই তুমি একটা খুব বড় প্রশ্ন করেছো, যে এই আধুনিক সমাজে, এই শিক্ষিত সমাজে দাঁড়িয়ে আজও ছেলে মেয়ের মধ্যে ভেদাভেদটা বোধহয় রয়েই গেল। প্রত্যেকটা বাড়িতে আজও রূপে গুণে লক্ষ্মী সরস্বতীর সাথেই মেয়েদের তুলনা করা হয়ে থাকে। কেউ দুর্গা বা কাল ঠাকুরকে কিন্তু চায় না। আর তার উত্তরটাও বোধহয় তুমি খুব সুন্দরভাবে দিয়েছো। জানি না, দেখা যাক ভবিষ্যতে কি হতে পারে। হয়তো কোনোদিনও এরকমই দেশ আসবে না যেখানে মেয়ে আর ছেলে সত্যি সমান সমান মানুষ হিসেবে পরিচিত করতে পারবে নিজেদের। জানি না কি হবে, দেখা যাক। পরের প্রতিযোগীকে আমরা ডেকে নেব ঋতু মিশ্রা, 5th সেমিস্টার, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট। ঋতু, ঋতু ঋতু মিশ্রা, তুমি কি আছো? ঋতু, আমার মনে হয় ঋতু এই মুহূর্তে উপস্থিত নেই। তো ঋতু যদি পরে উপস্থিত হয় আমরা ওকে পরে আবার ডেকে নেব। এখন আমি 3rd সেমিস্টার ইংলিশ ডিপার্টমেন্টের মেঘনা দাসকে ডেকে নিচ্ছি। মেঘনা, Yes, ma'am. প্লিজ স্টার্ট ইউর স্পিচ। A very good afternoon to our Honorable Principal Dr. Manobindra Sahu sir, our respected teachers from different departments, and my dear friends. I am Meghna Das, a student of 3rd Sem English Department. First of all, I would like to thank all of you for giving me this opportunity to give a speech on Digital India on this platform. Today we live in a world of internet connectivity where everything is possible with just a few clicks on the computer. Everything has become easier and less time consuming. From paying bills to booking tickets to examinations, the internet and the computer have made it easy to perform these actions electronically. Keeping these advances in mind, the Digital India campaign was launched by our Prime Minister Narendra Damodar Das Modi sir on 1st July 2015 under the motto Power to Empower. This campaign aims to provide government services electronically by improving the online infrastructure and increasing the access and connectivity to the internet. It aims to connect rural areas with high-speed internet so that the government services are electronically available to all citizens. This campaign, launched by the Ministry of Electronics and Information Technology, has three components. The first component is the building of stable digital infrastructure to provide a basis for the provision of governmental services. The second component is to make government services available online electronically so that it can be easily accessed anywhere and at any time.
The final component is to achieve universal digital literacy. It is insufficient if we have just the necessary infrastructure and people don't know how to use them. Universal digital literacy in the Indian context becomes very important to get returns from investing in developing digital infrastructure. Digital India campaign has the potential to drive India towards its future development. Providing essential government services online makes it easier for people to avail them without having to spend large amounts of money and time. It would bring about the expansion of the formal and organized sector in this large and unorganized economy. However, the basis for this lies in developing secure and stable infrastructure along with digital literacy. As a conclusion to this speech, I would like to state that Digital India campaign is very important for India to make advancement in development, moving closer to the welfare state that it aims to be. We as citizens have an obligation to strengthen these services by making use of them and cooperating with the government in their initiatives. Thank you. থ্যাংক ইউ মেঘনা ফর ইউর স্পিচ। এখন আমি ডেকে নেব প্রেরণা মাইতি, ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স ডিপার্টমেন্ট। প্রেরণা, তুমি আছো? Yes, ma'am. শুরু করো। Ma'am, am I audible? ইয়েস ইয়েস প্রেরণা। A very good afternoon to respected teachers, director, principal, and my dear friends. I am Prerana Maiti from first semester. First of all, I would like to thank all of you for giving me this opportunity to give a speech on Digital India on this program. The Government of India launched the Digital India campaign under the motto Power to Empower. The Digital India campaign was launched by Prime Minister Narendra Modi on 1st July 2015. Several schemes have been launched around this plan, which are worth more than 1 lakh crore. They are e-health, e-sign, e-education, national scholarship, digital locker, etc. A digitally connected India is aimed at the growth of the social and economic status of the masses in the country. The development of non-agricultural economic activities could pave the path for such an achievement. For providing access to financial service, health, and education. Information and communication technology alone can't directly impact the overall development of country. Basic digital infrastructure could help active overall development. Literacy and regulatory business environment also could help achieve the same. It will be very profitable approach because it relieves the burden of spending time on paperwork and allow people to decide their time to other aspect of government. It is extremely efficient and beneficial for government employees who operate on a big scale. Some of the digital frameworks that are established under this scheme are given here. The first one, Accessible India Campaign and Mobile App. It is also known as Sugama Bharat Abhiyan. Its principal goal is to make all service open to individuals with disabilities. The second one is My Government In. This form allows users to voice their thoughts
on the government administrative strategies. The third one is unified mobile application for new age governments. This software is available in a variety of Indian language. This software allows user to access a variety of service, education portals, a digital locker, Aadhaar, tax, and train ticket purchasing among the service available. Agri Market app. It was created to make agricultural prices known to farmers and discourage them from selling too soon. The fourth one is Beti Bachao, Beti Padhao, ensuring the welfare and nurturing of a girl child and also making sure that every girl child attends school. The fifth one is e-hospital. It's an hospital management information system for hospital internal workflows and operations. Then e-Pathshala. The National Council of Education Research and Training created it to make all education resources such as books and videos available online, etc. However, there are downfalls to digital technology too. These are data security, crime and terrorism, complexity, addiction, work overloaded, privacy concern, overreliance on gadget, etc. Lastly, I am finishing my speech with the quotation that the wealth that increase by giving, the wealth is knowledge and is supreme of all possessions, said by Prime Minister Narendra Modi. Thank you. Have a nice day. থ্যাংক ইউ প্রেরণা এত সুন্দর একটা স্পিচের জন্য। এখন আমি ডেকে নেব ফিফথ সেমিস্টার ইংলিশ অনার্স স্টুডেন্ট মৌমিতা মেটিয়াকে। মৌমিতা। Yes, ma'am. Good afternoon, everyone, and especially my honorable principal, Dr. Manavendra Shahu, and the other teacher of other department. And thanks for to giving me this opportunity. Today's my topic is জাতপাতের রাজনীতি, যেখানে আমরা ছোটবেলায় একটা কাজী নজরুল ইসলামের কবিতা পড়েছি, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছো জুয়া, ছুঁলেই তো জাত যাবে, জাত ছেলের হাতে নয় কমুয়া। কিন্তু আমরা এটা ভুলে যাই ভারত একটা গণতান্ত্রিক দেশ, কিন্তু সেখানে জাতপাতরা এত পরিমাণে প্রাধান্য পেয়েছে যে আমরা এই গণতন্ত্রটাই ভুলে গেছি। ভারতের সংবিধানের মূল লক্ষ্য হলো সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। সামাজিক ন্যায় মানে হলো যে সকল মানুষের সমান মর্যাদার অধিকারী হওয়া। প্রত্যেকটি ভারতবাসীর রাজনৈতিক পরিচয় হবে যে সে একজন ভারতবাসী, এটা নয় যে সে একজন হিন্দু, সে একজন মুসলিম, সে একজন খ্রিস্টান। কিন্তু দুঃখের কথা এই যে আজকের দিনে আজকের সমাজে জাতপাতরা প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। তাই আজকের দিনে আমাদের দেশের জাতীয় সংহতি আজ সংকটের মধ্যে রয়েছে। জাতপাতের প্রশ্ন ভারতীয় রাজনীতিকে কলুষিত করেছে। মিরাবেল তার এশিয়ান ড্রামা গ্রন্থে বলেছেন যে সামাজিক শক্তি হিসেবে জাতি ব্যবস্থার প্রভাব কমে গেছে, কিন্তু রাজনৈতিক শক্তি হিসেবে জাতি ব্যবস্থা অনেক বেশি শক্তিশালী। আগে এমনটা হতো যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী সে একজন হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, সেটা কোনো ম্যাটার করতো না। তারা সমানভাবে মানুষদেরকে সমান চোখে দেখতো। কিন্তু এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে যদি কোনো হিন্দু বা মুসলিম প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হয় বা মুখ্যমন্ত্রী হয়, তারা কি করে শুধুমাত্র হিন্দুদেরই ফেভার করে, শুধুমাত্র মুসলিমদেরই ফেভার করে, এরকমটা কিছুটা হয়ে যায়। কিন্তু এটা তো হওয়া উচিত নয়। আমরা মানুষ, আমাদের আসল ধর্মটা কি? আমরা মানুষ, তারপরে সমস্ত কিছু। আর এই জাতপাত এসেছে মানুষের স্বার্থের দরুন। আমরা যখন জন্ম হই আমরা হিন্দু বা মুসলিম হয়ে জন্মাই না,
আমরা মানুষ হিসেবে জন্মাই, তারপরে আমাদেরকে এই ট্যাগগুলো লাগিয়ে দেওয়া হয় যে আমরা হিন্দু, আমরা এটা, আমরা মুসলিম, আমাদের ভগবানও আলাদা, এই সব কিছু। আর একটা জিনিস, আর এই জাতপাতের ব্যাপারটা বেশি গ্রামের দিকেই বেশি পরিমাণে প্রচলিত থাকে, কারণ গ্রামের দিকে কি হয়, একটু দারিদ্রতার জন্য শিক্ষার অভাব হয় কিছুটা পরিমাণে, তারপরে কুসংস্কার, সাবিকিয়ানা, এইসবের ব্যাপারগুলো থাকার জন্য কি হয়, ওখানে জাতপাতের ব্যাপারটা অনেকটা বেশি হয়। আর যে কোনো জায়গায় রাজনৈতিক ব্যাপার দেখবে, কোথাও ভোটের দিন প্রচন্ড পরিমাণে দাঙ্গা দাঙ্গি মারামারি হচ্ছে। কেন? যে কারণ এই রাজনৈতিক দলরা নিজেদের স্বার্থে জাতিগুলোকে ইউজ করে। যে বিভিন্ন রাজ্যে দেখবে যে এই রাজ্যে শুধুমাত্র এই দলই জিতছে, আর সেটা একটা স্পেসিফিক জাতির কারণে, পুরো সব জাতির ভোটের দ্বারা নয়, একটাই জাতির ভোটের দ্বারা ওই একটা প্রার্থী জিতছে, এরকম হয়ে যায় যে বিভিন্ন রাজ্যে বিভিন্ন গোষ্ঠীতে একটা জাতি প্রাধান্য পায়। আর এর দরুন কি হয়, রাজনৈতিক ক্ষেত্রে দুটো জাতির মধ্যেই দ্বন্দ্ব লাগে। কিন্তু এটা তো উচিত নয়, আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, তো আমাদের সবার সমান অধিকার, আমরা জাতপাত নিয়ে কেন ভাববার? এখন বিংশ শতাব্দীতে এসে আমরা যদি এখনো জাতপাত নিয়েই ভেবে থাকি, তাহলে আমাদের শিক্ষার মান কতটা পরিমাণে এগোচ্ছে আর কতটা কমছে সেটা এখানেই প্রমাণ। আর আমার একটা কোটেশনের কথা মনে পড়ে যায়, যেখানে একটা দেখছিলাম যে কোটেশনটা আপনাদের কাছে বলছে, হে মোর দেশমাতা, বুঝবো কি করে তোমার ব্যথা, ঠাঁই পাই তোমার মাঝে সহস্র কোটি প্রাণ, তবু কেউ কাউকে দেয় না কোনো মান, জাতপাত রাজনীতি বর্ণবিদ্বেষে মেতে গোটা দেশ, খোঁজ নিয়ে দেখ শেষ হচ্ছে তোরই দেশ। এর মধ্য দিয়ে বলতে চেয়েছে, আমরা জাতপাতের বিভেদ মারামারি করে কিন্তু আমাদের দেশেরই ক্ষতি করছি, নিজেদের ক্ষতি মানে দেশের ক্ষতি, এটা কেউ আর ভেবেই দেখে না। আর আরেকটা জিনিস, আমরা যখন জাতপাত নিয়ে অতিরিক্ত ভাবি, সেটা বেশি হয় ভোটের সময়। যখন ভোটের সময় আসে, তখন প্রার্থীরা কি করে, নির্বাচনের প্রাক্কালে ভোটদাতাদের সহানুভূতি আদায়ের জন্য তারা জাতিগত বিচার বিবেচনার ভিত্তিতে ভোটের জন্য আবেদন নিবেদন করে। এ কথাটি ঠিক, তেমনি রাজনীতি জাতিকেন্দ্রিক হওয়ায় কি হয়, ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জাতির নিজস্ব লবি গড়ে ওঠে, এবং এরই অপরিহার্য ফল হিসেবে বিভিন্ন অঙ্গরাজ্যে জাতিগত সংগঠনের মধ্যে সংঘাত সংঘর্ষের সৃষ্টি হয়। কিন্তু রাজনৈতিক দলনেতারা এটা সবাই প্রকাশ্যে দেখায় যে আমরা জাতপাত প্রথা মানি না, আমরা সবাইকে সকল চোখে দেখি, কিন্তু ভোটের সময় এগুলো যায় কোথায়, আমরা এটাই জানতে চাই। আর সার্বজনীন ভোটাধিকার, মানে আমরা যেহেতু গণতান্ত্রিক দেশে বাস করি, আমাদের সকলের ভোটের অধিকার আছে, তো আমরা যে কোনো প্রার্থীকে জেতাতে পারি নিজেদের দ্বারা। সেই রকমই সার্বজনীন ভোটাধিকার থাকার জন্য কি হয়, যে আমাদের হাতে পাওয়ার আছে, তার ফলস্বরূপ কি হয়, রাজনৈতিক ক্ষমতা ও কার্যকলাপ বিশেষভাবে বৃদ্ধি যেমন পাচ্ছে, তার ফলে কি হয়, যে যাত্রাও চলে আসে যে আমরা এই জাতি এই দলটাকেই জেতাবো, আমাদের হাতে পাওয়ার আছে, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো হওয়া উচিতই নয়, আমরা সবাই মিলে যে দেশের উন্নতি করবে তাকেই জেতাবো, এটাই তো। কিন্তু জাতপাতটা আজ প্রচন্ড পরিমাণে বেড়ে গেছে। আর শেষে আমি বলতে চাই যে জাতপাত নিয়ে কি হবে, আমরা মানুষই থাক না, জাত আজ আছে কাল নেই, মরে গেলে জাতের কি এসে যায়, কিছুই আসবে না। আর আরেকটা জিনিস, আমরা আগে ডক্টর এপিজে আব্দুল কালামকে জানি, তিনি একজন মুসলিম, কিন্তু তাকে সর্বভারতীয় মানুষ ভালোবাসতেন, তিনি প্রেসিডেন্টও ছিলেন, তো তাকে সর্বভারতীয় মানুষ ভালোবাসতেন, কারণ তিনি কখনো জাতপাতের বিভেদ করেননি। সেরকমই এটাই চাইবো যে এখনকার যারা রাজনীতিবিদরা, তারাও যেন দেশটাকে সমান চোখে দেখে, কোনো জাতপাত হিসেবে না। আর সর্বশেষে যদি আমি ক্ষমা চেয়ে নেব যদি কোনো রাজনৈতিক দল বা কোনো জাতিকে আমি অসম্মান করে থাকি, তার জন্য। নমস্কার।
ধন্যবাদ মৌমিতা। এখন আমি ডেকে নেব বেঙ্গলি অনার্সের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট শঙ্কর দাসকে। শঙ্কর, শঙ্কর, হ্যালো শঙ্কর, তুমি আছো? শঙ্কর, হ্যাঁ, এই মুহূর্তে আমি শঙ্কর দাসকে দেখতে পাচ্ছি না। আমি শঙ্করের পরিবর্তে ঋতুকে ডেকে নিচ্ছি। ঋতু মিশ্রা, ফিফথ সেমিস্টার, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। নমস্কার সব ম্যামদেরকে, এবং আমি আমার এখানে পরিবেশ সচেতনতা নিয়ে একটি বক্তব্য রাখতে চাইছি, মানে একটি কবিতা পাঠ করছি। ম্যাম, শুরু করতে পারি? হ্যাঁ ঋতু, হ্যাঁ। পরিবেশ সচেতনতা। প্রাণবায়ু দাতা বৃক্ষ কাটি, কলকারখানার পতন, মুক্ত হাওয়ায় যুক্ত হয় ধূম্র ছাই টনটন, তৃণভূমি আর মেঠো পথ ছেয়ে গেছে চারিদিকে কংক্রিটে, ধানের জমি পড়েছে ঢাকা বালি সিমেন্ট রড ইটে, দিবাভাগে তাপপ্রবাহ সুস্থ পাতায় ঘাসে, বদলে এখন ধাক্কা খেয়ে ঠিকরায় আশেপাশে, বাড়ছে ধোঁয়া বাড়ছে দূষণ, বাড়ছে চারিদিকে উষ্ণায়ন, সাথে পলিথিন যুক্ত হয়ে দূষণের সাতকাহন, মাছে ফরমালিন খেয়ে মানুষের কর্মক্ষমতা কমছে দিন দিন, কার কি হলো এসে যায় মুনাফা হলেই হলো, আত্মকেন্দ্রিক এই ভাবনায় নিভছে সেবার আলো, অদৃশ্য ওয়েব তরঙ্গে পশু পাখি ত্রাহি ত্রাহি, গাছপালাদের ক্ষেত্রেও নয়কো মনোগ্রাহী, শেষ কথা সেই বৃক্ষরাজি করতে দূষণ রোধ, বৃক্ষরোপণ বৃক্ষ কাটার। নমস্কার। ধন্যবাদ ঋতু। এখন আমি ডেকে নিচ্ছি ধৃতি সেনকে, ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ধৃতি, ধৃতি তুমি Yes, আছো? ma'am. হ্যাঁ Yes, ধৃতি, ma'am. হ্যাঁ শুরু করো। গুড আফটারনুন এভরিওয়ান। আরও একবার শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্যটি আরম্ভ করছি। আমি আজ শিল্পনগরী হলদিয়া সম্পর্কে বলবো। আমাদের শহর হলদিয়া পশ্চিমবঙ্গের 24তম জনবহুল শহর। শহরটি পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। হলদিয়া শহরের সম্পূর্ণ অংশ হলদিয়া মহকুমার মধ্যে বিস্তৃত হয়েছে। শহরের মূল আবাস অঞ্চলের বাইরে পরিবেশে শিল্পাঞ্চল ও গ্রামীণ অঞ্চলই উপস্থিত। জনসংখ্যার ভিত্তিতে ভারতের শহরগুলির মধ্যে এটি 231তম এবং পূর্ব মেদিনীপুর জেলার সর্বাধিক জনবহুল শহর। এই শহরটির স্থানাঙ্ক 22.03 ডিগ্রি উত্তর এবং 88.06 ডিগ্রি পূর্ব, এবং এই শহরটির মোট আয়তন হচ্ছে 102 বর্গ কিমি। 2011 সালের জনগণনায় এই শহরের মোট জনসংখ্যা 2,07,695 জন। এটি জনসংখ্যার ভিত্তিতে পূর্ব মেদিনীপুর জেলার বৃহত্তম পৌরসভা ও মহানগর। 2021 সালের জনগণনা অনুযায়ী জনসংখ্যার ভিত্তিতে পশ্চিমবঙ্গের শহরপুঞ্জগুলির মধ্যে 14তম স্থানে রয়েছে। হলদিয়া পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর ও শিল্পনগরী হিসেবে পরিচিত। হলদিয়া বন্দর বা হলদিয়া ডক কমপ্লেক্স গড়ে উঠেছে হলদি নদী ও হুগলি নদীর মিলনস্থলে। এই বন্দরটি তৈরি করা হয়েছে কলকাতা বন্দর এর সহযোগী বন্দর হিসেবে। হলদিয়া বন্দর বর্তমানে পশ্চিমবঙ্গের একটি বৃহত্তম বন্দর। এখানে বেশ কয়েকটি প্রধান বড় বড় কারখানা রয়েছে, যেমন ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, টাটা কেমিক্যালস, হলদিয়া পেট্রোকেমিক্যালস ইত্যাদি। এবার আসি শিক্ষা সম্পর্কে। পশ্চিমবঙ্গের একাধিক প্রথম সারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলদিয়ায় অবস্থিত, যার মধ্যে উল্লেখযোগ্য হল হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, গ্লোবাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, হলদিয়া ল কলেজ ইত্যাদি।
বর্তমানে হলদিয়া পরিণত হয়েছে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা কেন্দ্রে। হলদিয়া শহরটি শুধুমাত্র শিল্প ও শিক্ষার দিক থেকে নয়, সাংস্কৃতিক দিক থেকেও উন্নত। হলদিয়া মেলা, যেটি বছরের একটি নির্দিষ্ট সময়ে আয়োজন করা হয়, এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মানুষের হস্তকলা, পটচিত্র ইত্যাদি দেখতে পাওয়া যায়। এছাড়া বাঙালির সবচেয়ে জনপ্রিয় উৎসব দুর্গাপূজা জন্য হলদিয়া বিখ্যাত। যেমন হলদিয়া মিলন সংঘ, হাজরা মোড়ের মৈত্রী সংঘ, চৈতন্যপুরের নবতারা, যুগযাত্রী ইত্যাদি সংগঠন। সর্বোপরি বলা যেতে পারে হলদিয়া হলো শিল্প, শিক্ষা, সংস্কৃতি সমৃদ্ধ একটি শহর। ধন্যবাদ। ধন্যবাদ ধৃতি। শুভঙ্কর মাইতি, ফার্স্ট সেমিস্টার ইংলিশ অনার্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। শুভঙ্কর, তুমি আছো? শুভঙ্কর বোধহয় এই মুহূর্তে অনুপস্থিত রয়েছে। আমি আরো একবার বেঙ্গলি ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট শঙ্কর দাসকে ডেকে নিচ্ছি। শঙ্কর নেই। পরের প্রতিযোগী সাদ্দাম হোসেন, ইংলিশ ডিপার্টমেন্ট ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট। আছো সাদ্দাম? সাদ্দাম রয়েছো? না। আমার মনে হয় এখানেই আমাদের তাৎক্ষণিক বক্তৃতা আমরা শেষ করতে পারি। স্বাগতা ম্যাডাম। থ্যাংক ইউ অরুন্ধতী ম্যাডাম। খুব সুন্দর করে আমাদের এই অনুষ্ঠানের সেকেন্ড পার্ট তুমি পরিচালনা করলে। আমি সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই, খুব সুন্দর করে বলেছো। আরেকটু ভালো প্রিপারেশনের দরকার ছিল, আশা করছি পরবর্তী সময় তোমরা আরো ভালো বলবে। আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে, অর্থাৎ যেখানে ধন্যবাদ জ্ঞাপন পর্ব। আমি আজকে অনুষ্ঠানে প্রথমে ধন্যবাদ জানাই বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর মানবেন্দ্র সাউ মহোদয়কে, যিনি সব সময় আমাদের বিভিন্ন কাজে উৎসাহিত করেন। আমি ধন্যবাদ জানাই বিশেষ আলোচনা সভার প্রধান বক্তা ডক্টর বুদ্ধ বাহাদুর লামা স্যারকে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স, সিকিম সেন্ট্রাল ইউনিভার্সিটি, স্যারকে তার মূল্যবান বক্তব্য আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি ধন্যবাদ জানাই বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের আইকিউএসি কোঅর্ডিনেটর এবং ইংলিশ ডিপার্টমেন্টের এইচওডি ডক্টর শান্তনু বাসু স্যারকে, যিনি সর্বদাই আমাদের বিভিন্ন কাজে উৎসাহিত করেন। আমি ধন্যবাদ জানাই বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের হিস্ট্রি ডিপার্টমেন্টের স্যার প্রফেসর বিধান হালদারকে, যিনি সবসময় অনলাইন বিভিন্ন কাজে আমাদের পাশে থাকেন। আমি ধন্যবাদ জানাই বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আমার কলিগসদের, যারা বিভিন্নভাবে এই অনুষ্ঠানটি করার জন্য আমাকে সাহায্য করেছে। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের, যাদের জন্য এবং যাদের নিয়ে আজকে এই অনুষ্ঠান। আজকের অনুষ্ঠানের এখানেই আমি সমাপ্ত ঘোষণা করছি। আগামীকাল আবার দেখা হবে আমাদের ডে 3 অনুষ্ঠানে, যেটা আমাদের অফলাইন হবে। সবার দিনটা সুন্দর করে কাটুক। এখানে আজকের অনুষ্ঠান শেষ হলো। নমস্কার।